৩৩ বছর পর জাকসু নির্বাচন আজ। ভোট উৎসবের অপেক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রস্তুত ২১ কেন্দ্র, নিরাপত্তায় মাঠে র্যাব, পুলিশ, আনসার। জাকসু নির্বাচনে বিজয় জুলাই প্রজন্মের, বললেন নতুন ভিপি সাদিক কায়েম। শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় জিএস ফরহাদের। অনেক ব্যাপারই এক জায়গায় হয়ে যেটা নির্ধারণ করবে সেটাই আমাদের ফিক্স রেট হবে। কত বিক্রি হলো বা না হলো এটা আমরা কিছু জানি না। ভোক্তার কেনা দামের অর্ধেকেও পান না কৃষক। মধ্যস্বত্বতাভোগীদের দৌরাত্মে হচ্ছেন বঞ্চিত। সরাসরি আড়তে বিক্রির আলাদা কাঠামো তৈরির পরামর্শ। সেন্ট মার্টিনে বঙ্গোপসাগর থেকে ৫ ট্রলার সহ আরও ৩০ বাংলাদেশি জেলেকে নিয়ে গেল আরাকান আর্মি। এখনও হদিস মেলেনি এক পাশে অস্ত্রের মুখে তুলে নেয়া ৮১ জনের। এবং নেপালে সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের বৈঠক। সাবেক প্রধান বিচারপতিকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে চায় আন্দোলনকারীরা। সংঘাত থামলেও থমথমে গোটা দেশ। ভোরের সময় সঙ্গে আছে আমি মেসবাহুল আরিফ। শুরুতেই ছাত্র সংসদ নির্বাচনের খবর। দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন আজ। ভোট উৎসবের অপেক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। ক্যাম্পাস জুড়ে নিরাপত্তার দায়িত্বে পুলিশের পাশাপাশি থাকছে র্যাব ও আনসার সদস্য। বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচন ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ। ৩৩ বছর পর হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। শুধু নেতৃত্ব বাছাই নয়, এই নির্বাচন যেন শিক্ষার্থীদের অধিকার, স্বপ্ন আর ভবিষ্যতের প্রতিচ্ছবি। এবার কেন্দ্রীয় সংসদে ২৫ পদে লড়ছেন ১৭৭ জন। হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪৫ জন। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ৯ জন এবং জিএস পদে লড়ছেন ৮ জন। তবে শেষ মুহূর্তে জিএস পদ থেকে সরে দাঁড়িয়েছেন একজন স্বতন্ত্র প্রার্থী। অন্যদিকে হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পাওয়ার পর চেম্বার আদালতে ওই রায় স্থগিত হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারছেন না সম্প্রীতির ঐক্য প্যানেলের এক ভিপি প্রার্থী। জাকসু নির্বাচনে মোট ভোটার ১১,৯১৯ জন। ভোটারের ৪৮.৮% ছাত্রী। নির্বাচন কমিশনের তথ্য মতে জাকসু নির্বাচনে ২১টি কেন্দ্রে বসানো হয়েছে ২২৪টি বুথ। প্রতি ২০০ ব্যালট পেপারের জন্য থাকছে একটি বাক্স। এছাড়া আলাদা করে চিহ্নিত করা থাকবে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের ব্যালট বাক্স। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনায় ৬৭ জন পোলিং এজেন্ট এবং ৬৭ জন সহকারী অফিসার কেন্দ্রগুলোর দায়িত্বে থাকবেন, যারা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ১২টি গেটে মোতায়েন করা হয়েছে প্রায় ১২০০ পুলিশ। সেই সঙ্গে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সিভিল পোশাক সহ ভোট কেন্দ্রে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে আনসার সদস্য। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। জাকসু নির্বাচনের নতুন ইতিহাস। ভিপি, জিএস সহ বেশিরভাগ সম্পাদক পদে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। এদিকে কারচুপির অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করেছে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা। তবে এবারের জাকসু নির্বাচনকে মডেল আখ্যা দিয়েছেন চিফ রিটার্নিং অফিসার। ৬ বছর পর ভিন্ন প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার বিকেল ৪টায় শেষ হয় ভোট গ্রহণ। রাত ১:৩০টায় কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা শুরু হয়। ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত ১৮টি হলের ফল গণনা চলে বুধবার ভোর ৬টা পর্যন্ত। দীর্ঘ ১৬ ঘণ্টা পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। সহসভাপতি প্রাপ্ত ভোট ১৪,০০০। ভিপি পদে ৮,৩৩৪ ভোটের ব্যবধানে ছাত্র শিবিরের সাদিক কায়েম ছাত্রদলের আবিদুল ইসলাম খানকে পরাজিত করেন। ফল ঘোষণার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন সমর্থকরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয় সিনেট হলরুম।
জিএস পদে ছাত্রদলের শেখ তানভীর বাড়ি হামিমকে বিপুল ব্যবধানে হারিয়ে জয় পান ছাত্র শিবিরের SM ফরহাদ। SM ফরহাদ প্রাপ্ত ভোট 10,700। আর এজিএস পদে ছাত্র শিবিরের মহিউদ্দিন খানের কাছে হারেন ছাত্রদলের তানভীর আল মায়েদ। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। তবে চিফ রিটার্নিং অফিসারের দাবি, এবারের ডাকসু নির্বাচন হয়েছে মডেল নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব উজ্জ্বল ইতিহাস আপনারা ঠিকই রক্ষা করতে পেরেছেন। প্রত্যাশিত ছিল সারা দেশ জাতির জন্য। ডাকসুর কেন্দ্রীয় 28টি পদের বেশিরভাগই জয় পেয়েছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। 16 ঘন্টা ভোট গণনার পর চূড়ান্ত ফলাফলে ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়েছে তাদের নতুন ছাত্র নেতৃত্ব। শিক্ষার্থীদের প্রত্যাশা, এই নেতৃত্ব তাদের চলমান সকল সংকট কাটিয়ে তাদের পক্ষেই কাজ করবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে জুলাই প্রজন্মের বিজয় আখ্যা দিয়েছেন শিবির সমর্থিত ডাকসুর নতুন ভিপি সাদিক কায়েম। সব শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় জানিয়েছেন নির্বাচিত জিএস SM ফরহাদ। রাতভর চলে ডাকসু নির্বাচনের ভোট গণনা। নির্ঘুম রাত কাটিয়েছেন সমর্থকরাও। এক একটি কেন্দ্রের ফল আসার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন তারা, যার চূড়ান্ত রূপ দেখা গেল ফল ঘোষণার সময়। বিজয় উল্লাসে প্রথমবার শোনাই গেল না কত ভোট পেয়েছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। যেখানে ঐতিহাসিকভাবে সাংবাদিকদের অনুরোধে দ্বিতীয়বার পড়ে শোনালেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। জিএস, এজিএস, বিভিন্ন সম্পাদক, এমনকি সদস্য পদের ফল ঘোষণায়ও দেখা গেছে এমন বিজয় উল্লাস। প্রায় পুরো প্যানেলের ভূমিধস বিজয়ের পর সংবাদ সম্মেলনে নির্বাচিত ভিপি সাদিক কায়েম জানালেন, স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত থামবেন না তারা। আমাদের এই ক্যাম্পাসকে সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসাবে বিনির্মাণ করার আমরা প্রতিজ্ঞা করছি। একই সাথে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ধর্মের, যে পথের, যে মতের, যে আদর্শের লোক না হোক না কেন, আমরা সবাই একসাথে কাজ করব। নবনির্বাচিত জিএস SM ফরহাদ জানালেন, সব শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কাজ করবেন তারা। বিজয় উদযাপনে হবে না কোনো আনন্দ মিছিল। এটি ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের বিজয় হিসেবে দেখবার কোনো সুযোগ আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। সবার পরামর্শে কাজ করার প্রত্যাশা নির্বাচিত অন্য সম্পাদক ও সদস্যদের। তো প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের পরিশ্রম করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। প্রতিটা সেক্টরে আমরা একদম স্কিলড এবং যে জায়গা আপনার স্কিল সেরকম মানুষকে আমরা রাখার চেষ্টা করেছি। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়তে সবার সহযোগিতা চান নির্বাচিতরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে দুই স্বতন্ত্র প্রার্থী। বুধবার সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্যানেলের কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সজীব হোসেন নিজের দেয়া ভোটের হিসাব পাচ্ছেন না বলে অভিযোগ তোলেন। বলেন, তার দেয়া জিএস প্রার্থী ওই কেন্দ্রে কোনো ভোট পাননি, বাতিল হয়ে থাকলে তার কারণও জানা যায়নি। এ সময় স্বতন্ত্র প্যানেলের আরেক প্রার্থী রাকিব হোসেন অভিযোগ করেন, নির্বাচন কমিশন প্রার্থীদের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করেছে। ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যেও অনেক প্রার্থী ভোটার স্লিপ প্রদান করেছে, যা আচরণবিধির লঙ্ঘন। ডক্টর মোহাম্মদ শহীদুল আলমের যে কেন্দ্র কার্জন হল, সেখানে ভোট দিয়ে যায় এবং সেখানে আমি ভোট দেওয়ার পর আমি যখন রাত্রেবেলা রেজাল্ট শুনি, তখন হচ্ছে আমি যেই জিএসকে ভোট দিয়েছি সেখানে সেই জিএস এর ভোট আসছে 0। বাকি কোন কেন্দ্রে কি হয়েছে না হয়েছে সেটা আমার দেখার বিষয় নয়। আমি যেই কেন্দ্রে ভোট দিয়েছি, আমার ভোটটা যদি বাতিল হয়, মানে আমার ব্যালট পেপারটা যদি বাতিল হয়, সেটা উল্লেখ করতে হবে যে কেন ব্যালট পেপারটা বাতিল হয়েছে। আসসালামু আলাইকুম, আমি রাকিব হোসেন গাজী, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের একজন শিক্ষার্থী। আমি স্বাস্থ্য পরিবেশ সম্পাদক পদে নির্বাচন করেছিলাম। আমরা শুরু থেকেই আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন আছে, আমাদের প্রশাসন, আমরা দেখেছি প্রশাসন পক্ষপাত দুষ্ট আচরণ করেছে। 100 মিটার দূরত্ব থেকে ভোটার স্লিপ প্রদান করতে পারবে, কিন্তু আমরা গতকালকে দেখেছি 100 মিটার না, 1 মিটারের ভিতরেও ভোটার স্লিপ তারা প্রদান করেছে। ডাকসুতে নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এর প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে না। সনাবে নির্বাচন না করার পেছনে শিবিরের কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করেন তিনি। দলটির অন্য নেতারা বলছেন, আওয়ামী লীগের সঙ্গে আতাত করে ছাত্রলীগের ভোট নিয়েছে শিবির। পতিত সরকারের দোসরদের কারণেই ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে মতপার্থক্য, সমালোচনা আর কারচুপির অভিযোগ প্রার্থী, ভোটার সহ পরাজিত প্যানেলগুলোর। রাজনৈতিক দলগুলোর মধ্যেও রয়েছে ডাকসু নির্বাচনে ছাত্রদল সহ অন্যান্যদের পরাজয়ের কারণ অনুসন্ধানে চুলচেরা বিশ্লেষণ। তবে এই নির্বাচনে পতিত সরকারের দোসরদের কারণে ছাত্রদল বিজয়ী হতে পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বুধবার সকালে বরিশাল মহানগরে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে একথা বলেন তিনি। পতিত সরকারের সঙ্গে যাদের যোগ সাজস ছিল তারা এখানে মেইন ভূমিকা পালন করেছে, যে কারণে ছাত্রদলের ভরাডুবিটা হয়েছে। প্রায় একই অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাসের। আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়ে ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে শিবির। চট্টগ্রামে দলটির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমানের শোক সভায় একথা বলেন মির্জা আব্বাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামীর এত ভোট থেকে আসলো, তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত নেই। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ ডাকসুর বিজয়ীদের অভিনন্দন জানালেও তার দাবি, নিজেদের নামে নির্বাচন না করার পেছনে ছাত্র শিবিরের ভিন্ন কোনো কৌশল থাকতে পারে। দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহিলা দলের আলোচনা সভায় একথা বলেন তিনি। যারা স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি, তার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। যারা আজকে জয়ী হয়েছে ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই। অনুষ্ঠান শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, ডাকসু নির্বাচন পিআর নয়, শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটেই অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনটা তো পিআর পদ্ধতিতে হয় নাই, সরাসরি নির্বাচন হয়েছে, প্রত্যক্ষ নির্বাচন হয়েছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 12.5 কোটি ভোটারের বিপরীতে 42,500 সম্ভাব্য ভোট কেন্দ্রের খসড়া তালিকা স্থানীয় পর্যায়ে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান। এবার ভোট কেন্দ্র বাড়ছে 450, কমছে 17,000 ভোট কক্ষ। খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশের পর 25 সেপ্টেম্বরের মধ্যে দাবি আপত্তি দেওয়ার সুযোগ রয়েছে। 12 অক্টোবরের মধ্যে তার নিষ্পত্তি এবং 20 অক্টোবর সম্ভাব্য ভোট কেন্দ্র চূড়ান্ত হবে। ইসি সচিব জানান, খসড়া তালিকা অনুযায়ী সম্ভাব্য ভোট কেন্দ্রের সংখ্যা 42,618টি। এর মধ্যে ভোট কক্ষ থাকবে 2,44,046টি। ভোটের তারিখের অন্তত 25 দিন আগে আসন ভিত্তিক ভোট কেন্দ্রের তালিকা গেজেট আকারে প্রকাশ করায় বাধ্যবাধকতা রয়েছে এসির। এবারের হিসাব অনুযায়ী গড়ে 3,000 ভোটারের জন্য কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হয়েছে 42,618। মোট ভোট কক্ষ 2,44,046। দাবি আপত্তির জন্য 25 সেপ্টেম্বর পর্যন্ত। দাবি আপত্তি নিষ্পত্তি আমরা করব ইনশাল্লাহ 12 অক্টোবর এবং চূড়ান্তটা আমরা করব 20 অক্টোবর। ফরিদপুর 4 আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এদিকে বাগেরহাটে 4টি আসনে পুনর্বহালের দাবিতে পালন করা হচ্ছে 48 ঘন্টার হরতাল। এতে যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। স্লোগানে মুখর পথঘাট। ফরিদপুর 4 আসনের পুনর্বিন্যাস মানতে রাজি নন স্থানীয়রা। বুধবার সকালে ফরিদপুরে ভাঙ্গার মাধবপুর স্ট্যান্ড এলাকায় জড়ো হন বিক্ষুব্ধরা। গাছের গুঁড়ি ফেলে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন তারা। ঢাকা খুলনা মহাসড়কও অবরোধ করেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, ফরিদপুর 4 থেকে আলগি ও হামিদ্দি ইউনিয়নকে 2 আসনে অন্তর্ভুক্তি মানবেন না। আমাদের ভাঙ্গা থানা থেকে 2টি ইউনিয়ন কেটে নিয়ে গেছে, আমরা এটা কোনোদিন হতে দেব না। আমরা দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা অবরোধ ছাড়বো না। পরিস্থিতি বিবেচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সহ বিভিন্ন সরকারি স্থাপনার সামনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বাগেরহাটে 4টি আসনই পুনর্বহালের দাবিতে বুধবার সকাল থেকে 48 ঘন্টার হরতাল চলছে। খুলনা ঢাকা মহাসড়ক অবরোধ করে 20টি স্থানে অবস্থান নেন সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্যরা। পরে মিছিল করে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন। তাদের সঙ্গে যুক্ত হন জামাত বিএনপির নেতাকর্মীরা। এই ইসির সিদ্ধান্ত মানি না, মানবো না। কোন ষড়যন্ত্রের, কোন কালোসার ইশারায় 4 থেকে কমিয়ে 3টে করছে আমরা জানি না। হরতালে বন্ধ হয়ে যায় যান চলাচল। দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও চালকদের। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের ৯ম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সরকারি প্রশিক্ষণ কেন্দ্রের মানদণ্ড নির্ধারণ করে ক্যাটাগরি ভিত্তিক র্যাঙ্কিং এবং নিয়মিত পর্যবেক্ষণের কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া একটি স্বাধীন ইউনিট গঠন করে সব গবেষণা প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে মূল্যায়নের কথাও বলেন তিনি। সভায় ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণের মেয়াদ ৬ মাসের পরিবর্তে ৪ মাস নির্ধারণ করা হয়। এছাড়া কর্মকর্তাদের মাস্টার্স ও পিএইচডি কোর্সে ভর্তির বয়সসীমা ৪৫ থেকে বাড়িয়ে ৪৭ বছর করা হয়। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। বুধবার দুপুরে রাজধানীর বসুন্ধরায় ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে যান তিনি। এ সময় উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ শীর্ষ নেতারা। ব্রিটিশ হাই কমিশনার জামায়াতে আমিরের শারীরিক অবস্থার খোঁজ নেন বলে জানান দলটির নেতারা। Hi, I'm Raihan. I'm the political and legal analyst. 19th of July. I did not get a signal before that experience. Yes. মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও নাহিদ ইসলাম। বুধবার সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণে হাজির হতে পারেননি বলে জানিয়েছে প্রসিকিউশন। এখন পর্যন্ত দেয়া সাক্ষ্যের ভিত্তিতে শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অপরাধ প্রমাণিত হয়েছে বলেও দাবি করেন প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে এরই মধ্যে ৪৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। প্রসিকিউশন বলছে আর কয়েকজনের সাক্ষ্য নিয়েই এ মাসেই শেষ হবে সাক্ষ্য গ্রহণের অধ্যায়। বুধবার শেখ হাসিনার মামলায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা ছিল। ব্যক্তিগত কারণে তারা হাজির হতে না পারায় সাক্ষ্য পিছিয়ে সোমবার দিন ধার্য করা হয়েছে। বাংলাদেশে ছড়িয়ে গেছে। প্রসিকিউশন বলছে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরতেই মাহমুদুর রহমান, নাহিদ সহ কয়েকজন সাক্ষ্য দেবেন। ২০০৯ সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে এই পারসিকিউশনগুলো করা হয়েছে, যার শেষটা হয়েছে জুলাই ২০২৪-এ। সেজন্য ওনারা বর্ণনা করবেন যে ২০০৯ থেকে কিভাবে এই সরকার কর্তৃক নিপীড়নগুলো পরিচালিত হয়েছে। এখন পর্যন্ত দেয়া সাক্ষ্যের ভিত্তিতে শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অপরাধ প্রমাণিত হয়েছে বলেও দাবি প্রসিকিউশনের। এই পর্যন্ত যে ৪৫ জন সাক্ষী ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে বা যে কয়জন সাক্ষী আমরা সামনে আরও দেওয়ার জন্য প্রস্তুত আছি, এর মাধ্যমে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ যে আসামিরা আছে প্রত্যেকের বিরুদ্ধে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি প্রমাণিত হয়েছে। এদিকে ২০১৬ সালে যশোরে ২ শিবির নেতাকে গুলি করার মামলায় গ্রেফতার কনস্টেবল সাজ্জাদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা তথ্য দিয়ে ১০ কাঠার প্লট নেয়ার অভিযোগে দুদকের দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। এদিন সকালে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে খায়রুল হককে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গেল ৬ আগস্ট দুদকের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাটি করেন। এতে খায়রুল হক সহ ৮ জনকে আসামি করা হয়। সাবেক বিচারপতি খায়রুল হক আদালতকে বলেন, কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই, রাজুকের টাকা পরিশোধ করা হয়েছে। দিনব্যাপী আলোচনায় পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনা ও শেখ রেহানার ৫২ বছরের পুরনো লকার। বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংক কোম্পানি আইনে শেখ হাসিনার উপস্থিতি ছাড়া লকারটি ভাঙার সুযোগ নেই। তবে বিশেষ কারণে আদালতের আদেশে পূর্ব ঘোষণা দিয়ে ভাঙা যাবে লকারের তালা। উপস্থিত থাকতে হবে ম্যাজিস্ট্রেটকেও।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার নামে খোলা 1973 সালের লকার ঘিরে দিনব্যাপী জল্পনা কল্পনা। ব্যাংকের ট্রেজারিতে দেখা যায় 52 বছর ধরে নির্দিষ্ট মেয়াদ পরপর সচল রাখা হয়েছে লকারটি। শেখ হাসিনার সর্বশেষ ট্যাক্স ফাইলেও উল্লেখ ছিল লকারটির। বুধবার লকারটির খোঁজ নিতে পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় এনবিআর। তবে গত মার্চে লকারটি সহ শেখ হাসিনার পরিবারের নামে 124টি ব্যাংক হিসাব জব্দ করতে দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে ফ্রিজ করার নির্দেশ দেয় বিএফআইইউ। ফলে একটি সংস্থার তদন্ত চলাকালে অন্য একটি সংস্থার জব্দ বা ভাঙার নিয়ম না থাকায় শুধুই তথ্য নিয়ে ফিরে যায় এনবিআর। আমাদের শুধু এটা কনফার্মেশন চেয়েছে যে এটা লকার আছে কিনা। বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইনে ব্যক্তি জীবিত থাকার সময় অন্য কারো লকার ভাঙা বা খোলার এখতিয়ার নেই। তবে কোনো সংস্থার আইনে জব্দ বা ভাঙার এখতিয়ার থাকলে আদালতের নির্দেশে পূর্ব ঘোষণা দিতে হবে। উপস্থিত থাকতে হবে ম্যাজিস্ট্রেট, রেগুলেটরি অথরিটি ও সাক্ষীদের। ব্যক্তি বর্তমান আছে, মানে বেঁচে আছেন, ওনার কেউ আছেন কিন্তু উনি অনুপস্থিত, সেই অবস্থায় ভাঙা যাবে না। যদি এটা করতে হয় আদালতের নির্দেশে সরকারের একজন প্রতিনিধি থাকবে হিসেবে, একজন ম্যাজিস্ট্রেট ওখানে থাকবে এবং ব্যাংক ব্যবস্থাপনা পরিচালনা কর্তৃপক্ষ মনোনীত 2 জন প্রতিনিধি, ব্যাংক আরও 2 জন প্রতিনিধি পাঠাবে। এ বিষয়ে দুদক জানিয়েছে, অন্য কোনো সংস্থার তদন্ত করতে চাইলে কোনো আপত্তি নেই সংস্থাটির। এটা তো ব্যাংকের লকার, এটা সংশ্লিষ্ট ব্যাংকের হেফাজতে আছে, ঠিক আছে। এটা আমাদের জব্দকৃত রেকর্ডপত্র তাদের জিম্মায় এটা রয়েছে। বিএফআইইউর তথ্য বলছে, এখন পর্যন্ত হাসিনা সহ তার পরিবারের ফ্রিজ করা হিসেবে 635 কোটি 14 লাখ টাকা রয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ঠিকাদারি কাজে ঘুষ লেনদেনের ভিডিও প্রকাশের পর বিআইডব্লিউটিএতে অভিযান চালিয়ে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। এতে প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তার একটি সিন্ডিকেটের সন্ধান মিলেছে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া ঋণের নামে 150 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সহ 26 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। টাকা আজকেই দিতে হবে সব একবারে নাকি? বিআইডব্লিউটি এর প্রধান কার্যালয়ে গোপন ক্যামেরায় ঘুষ লেনদেনের একটি ভিডিও আসে দুদকের হাতে। গত 27 জুলাইয়ের এই ভিডিও সূত্র ধরে বুধবার মতিঝিলে বিআইডব্লিউটি এর অফিসে দুদকের অভিযান। এতে উঠে আসে ভিডিওর সত্যতা। দুদকের দাবি, জ্বালানি তেলের 17 কোটি টাকার কাজ পেতে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে 2 লাখ টাকা নেন বিআইডব্লিউটি এর নারায়ণগঞ্জ শাখার সিপিএস ওবায়দুল করিম। এতে মধ্যস্থতা করেন টেন্ডার কমিটির আহ্বায়ক অতিরিক্ত পরিচালক আব্দুর রহিম। এছাড়াও জড়িত ছিলেন পরিচালক মোহাম্মদ শাহজাহান সহ কয়েকজন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করবে অভিযানকারী দল। আব্দুর রহিম অতিরিক্ত পরিচালক বিআইডব্লিউটি এর রুমে আর্থিক লেনদেন করতেছে। একজন হচ্ছে বিআইডব্লিউটি এর অফিসার নারায়ণগঞ্জের আর কি সিপিএস ওবায়দুল করিম খান আর কি, আর টাকা দিচ্ছে বিনা আর কি, সে ঠিকাদারি প্রতিষ্ঠান। দুদকের অভিযোগের বিষয়ে সদুত্তর দিতে পারেননি বিআইডব্লিউটি এর অতিরিক্ত পরিচালক আব্দুর রহিম। আমি তো অফিসের কাজে ব্যস্ততা ছিলাম, অনেক ঠিকাদার অনেক সময় ঢুকে পড়ে, এবারে অগোচরে হয়তো তারা করে ফেলছে। এদিকে ঋণের নামে 150 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, শিকদার গ্রুপের রণহক শিকদার সহ 26 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। সেই অর্থ শিকদার পরিবারের সংশ্লিষ্টদের ব্যাংক হিসেবে পাঠানোর মধ্য দিয়ে উক্ত অর্থ আত্মসাৎ সহ জ্ঞাতসারে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া দীর্ঘ অনুসন্ধান শেষে আলোচিত স্বাস্থ্য খাতের ঠিকাদার মুতাজ্জিরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে প্রায় 76 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে পান্থকুঞ্জ পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ কর্মী আমিরুল রাজীব, অধ্যাপক আনু মোহাম্মদ ও অধ্যাপক গীতিয়ারা নাসরিন সহ 9 জনের করা রিটের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কারওয়ান বাজার থেকে পলাশী অংশ পর্যন্ত নির্মাণ বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছিল বিভিন্ন সংগঠন। পান্থকুঞ্জ পার্কে ধ্বংসযজ্ঞ ও গাছ কাটা বন্ধ করতে এবং পার্কের পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে পদক্ষেপ নিতে হাইকোর্টে রিট করা হয় বলে জানান রিটকারীরা। সেন্ট মার্টিনে বঙ্গোপসাগর থেকে 5টি ট্রলারের 30 জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
টেকনাফ পৌর বোট মালিক সমিতি জানায়, বিকেলে সেন্ট মার্টিনের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশি অন্তত 20 থেকে 30টি ট্রলারে জেলেরা মাছ ধরছিলেন। এক পর্যায়ে আরাকান আর্মির সদস্যরা 2টি স্পিড বোটে সেখানে এসে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে। পরে অন্তত 30 জন জেলেকে ধরে নিয়ে যায় তারা। খবর পেয়ে বিজিবি, কোস্টগার্ড ও প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। ট্রলারগুলোর মধ্যে মালিক টেকনাফ ও শাহপরি দ্বীপের বাসিন্দা। এর আগে গত 5 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত 13টি ট্রলার সহ 81 জনকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি, যাদের খবর এখনও জানে না স্বজনরা। ভোরের সময় আরও থাকছে। যিনি ব্রিটিশের প্রাপ্ত হয়েছেন তিনি আড়াআড়ি বাদ দিয়ে রাখছেন। ভূমিদস্যুরা বা প্রভাবশালীরা দখল করে নিয়েছে। খালে বাদ দিয়ে মাছ চাষ, বৃষ্টির পানি নিষ্কাশনের পথ বন্ধ। 6 মাস ধরে সাতক্ষীরার আশাশুনির 12 গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগ চরমে। অভিমান কিংবা অবহেলা, এমন হাজারো না বলা গল্প আর তীব্র হাহাকারের কারণে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন অনেকেই। আচল ফাউন্ডেশনের তথ্য বলছে, গত বছর দেশে 310 শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, যার 61% নারী। বিশেষজ্ঞদের মতে, এমন ধ্বংসাত্মক পথ থেকে তরুণ প্রজন্মকে ফেরাতে প্রয়োজন সহানুভূতি আর পারিবারিক সাহচর্য কিংবা সঠিক কাউন্সেলিং। বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন শরীফ রুবেল। কখনো কখনো মনে হয় গোটা পৃথিবী যেন থমকে গেছে এক অদ্ভুত নিস্তব্ধতায়, যেন অনেকের মাঝে থেকেও গ্রাস করছে অসীম নিঃসঙ্গতা। ব্রেকআপ করার পরে আমার ইন্টায়ার সার্কেল সবাই প্রিন্স করা শুরু করলো। আমার আম্মু বলছিলাম মেয়েটা ভালো না, তো আমি হলো অলমোস্ট 12টা মাইলাম খাইলাম। 12টা মাইলাম খাওয়ার পরে যখন হালকা টাল হয়, তো তখন হলো আমার ঘড়ির কাজ করে আমার হাতে 52টা নিয়ে স্টেপ দিই, এবং এর মধ্যে 2টা আমার নার্ভে লাগে। দেন আমার আম্মু তখন হলো আমাকে, আমার যখন সেন্স ফিরে তখন আমি ইবনে সিনায় শুয়ে আছি। কিন্তু না, জীবন এক গতিশীল নদী, যার পরতে পরতে হাজারো বাঁক থাকলেও থমকে যায় না কখনোই। আত্মহত্যা নামক নীরব মহামারী থেকে ফিরে সে কথাই জানালেন 30 বছর বয়সী এই যুবক। ওভারঅল জায়গা থেকে উঠে আসার একটাই জায়গা, ফ্যামিলি মেম্বারের সাথে ভালো সম্পর্ক এবং ম্যান সিলেকশন। আমরা ভুল করি, অ্যানাদার স্টেপ ইমোশন থেকে নেওয়া যাবে না, দেন বেরোয় আসতে পারবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, বিশ্বে প্রতি বছর প্রায় 7,20,000 মানুষ আত্মহত্যা করেন। প্রতি 40 সেকেন্ডে প্রাণ হারাচ্ছেন একজন। গত কয়েক বছরে বিশ্বব্যাপী সচেতনতা তৈরির পাশাপাশি নানান উদ্যোগের কারণে আত্মহত্যার প্রবণতা কিছুটা কমলেও সেই সংখ্যাটা এখনও আশঙ্কাকে উতরাতে পারেনি। এর মধ্যে সামাজিক হেনস্থার ভয়ে বহু আত্মহত্যার ঘটনা এখনও রয়ে যায় অগোচরে। আচল ফাউন্ডেশন বলছে, গত বছর দেশে 310 শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, যার 61% নারী। তবে এ সংখ্যা তার আগের বছরের চেয়ে কিছুটা কম। সামাজিক চাপ, সম্পর্কের টানাপোড়েন, একাকিত্ব এবং মানসিক স্বাস্থ্য নিয়ে অসচেতনতার কারণে তরুণ প্রজন্ম, শিক্ষার্থী এবং নারীদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে বলে মত মনোবিদের। সুইসাইডের পেছনে একটা বড় দুটো মানসিক, আমি যদি রোগের কথা বলি, একটা হচ্ছে তার ডিপ্রেশন, তারপরে এটার সঙ্গে সংযুক্ত হচ্ছে ইয়াং জেনারেশনের সঙ্গে লোনলিনেসের ব্যাপারটা। সো এখান থেকে কিন্তু তার মধ্যে আত্মহত্যার প্রবণতা চলে আসে। আচরণগত পরিবর্তন লক্ষ্য করলেই গুরুত্ব দিয়ে কাউন্সেলিংয়ের আওতায় আনার তাগিদ দিচ্ছেন মনোরোগ বিশেষজ্ঞরা। স্কুলে কি ঘটলো, তার যাওয়া আসার রাস্তায় কি ঘটলো, নিজের শরীরে নিজে আঘাত করে, এই ধরনের পেশেন্টটা কিন্তু পরবর্তী দেখা যায় আত্মহত্যার দিকে ঝুঁকে বেশি। ফলে এই ধরনের যে কোনো সিমটম, যে কোনো লক্ষণ দেখা দিলে গার্জিয়ানদের উচিত নিঃসংকোচিত্তে নির্দ্বিধায় সাইকিয়াট্রিস্টের হেল্প নেওয়া। তীব্র মানসিক যন্ত্রণা কিংবা ভেতরে জমে থাকা হতাশার পাহাড়কে ডিঙিয়ে সুন্দরের পথে এগিয়ে যাওয়াই জীবনের প্রকৃত সৌন্দর্য। সেই সৌন্দর্যকে খুঁজে পেতে দুঃস্বপ্নকে ছাপিয়ে হাঁটতে হবে সুন্দর স্বপ্নের পথে। মাইমুনা হায়দার চৌধুরী,
সময় সংবাদ, ঢাকা। নৈতিক শিক্ষায় পারে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস যোগাতে, এমন মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। বুধবার সন্ধ্যায় রাজধানীর দারুল আকরাম আল ইসলামিয়া মাদ্রাসা উত্তরার আয়োজনে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, গাজা উপত্যকায় নির্যাতিতদের দুর্দশা ঘোচাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত মোহাম্মদ ওমর আহমেদ ফাহমি। বক্তব্যে তিনি বলেন, দুদেশের সম্পর্ক উন্নয়নে পারস্পরিক শিক্ষা বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ আমাদের গুরুত্বপূর্ণ সহযোগী। এ ধরনের আয়োজন দুদেশের মধ্যকার সম্পর্ককে আরো জোরালো করবে। আমি আজকের আয়োজকদের ধন্যবাদ জানাই। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। ফিলিস্তিন সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানদের রক্ত ঝরছে। এ অবস্থায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কয়েক দফা হাত বদল আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে বাজারের নিত্যপণ্যের দাম দিন দিন চড়া হলেও কৃষক পান না ন্যায্য মূল্য। ক্ষেত থেকে ফড়িয়াদের হাতে তুলে দিতে হয় ফসল। এতে ভোক্তা বেশি দামে কিনলেও কৃষক হয় বঞ্চিত। পাইকার বা আড়তদারদের কাছে সরাসরি বিক্রির জন্য কৃষকের নির্দিষ্ট বাজার তৈরির পরামর্শ সংশ্লিষ্টদের। নিয়ামুর হোসেন কচির তোলা ছবিতে আব্দুল আল মামুন রুবেলের রিপোর্ট। খুলনার নতুন বাজারে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 60 টাকা। এছাড়া বরবটি, বেগুন, উচ্ছে সহ বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা কেজি দরে। যা নিয়ে ক্রেতাদের অভিযোগ থাকলেও বিক্রেতাদের দাবি, আড়ত থেকে ক্রয় মূল্যের চেয়ে 5 থেকে 10 টাকা বেশি দামেই বিক্রি করছেন তারা। চাষিরা সরাসরি মাল আগে নিয়ে আসতো, এই মাল ওরাও কিনে রাখবে বসে। আড়িতে কিনতে পারতাম তাহলে আমরা 10 টাকা কমে ছাড়তে পারতাম। আমরা অনেক কিনে হলো ব্যাপারী কিনতে, ওরা 10 টাকা বেশি দিয়ে বেচা লাগে। অনেক সময় কৃষকরা আসে এখানে মাল নিয়ে, হঠাৎ দাম কম চাইলে তখন আড়তদার বলে বিক্রি হবে না। 10 টাকা লাভ করি, সে 5 টাকা করে, আরেকজনে 5 টাকা করে, এইভাবে হাত বদল হইতে হইতে একটু দাম বৃদ্ধি হয়। কাঠফাটা রোদ কিংবা ঝড় বৃষ্টির মধ্যেও যে কৃষক পরিশ্রম করে মাঠে এসব ফলান, তারা এসব পণ্যের কি মূল্য পান তা জানতে যাব এ অঞ্চলের সবথেকে বেশি সবজি উৎপাদিত হয় যেখানে, সেই ডুমুরিয়া উপজেলার কৃষকের ক্ষেতে। যে লাউ বাজার থেকে ভোক্তা 60 বা 70 টাকায় ক্রয় করেন তা কৃষক বিক্রি করে পান মাত্র 35 টাকা। বাজার দর আর কৃষকের মূল্যে এমন ব্যবধান প্রতিটি সবজিতেই। তাদের অভিযোগ, নিজেদের উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারণ কিংবা সরাসরি পাইকারের কাছে বিক্রির সুযোগ নেই। ক্ষেত থেকে স্থানীয় ব্যাপারী, সেখান থেকে উপজেলা আড়ত, পরবর্তীতে আরেক ব্যবসায়ীর হাত ঘুরে বড় শহরের আড়তে যায় সবজি। 3 থেকে 4 দফা হাত বদলের পর প্রতি কেজিতে দাম বাড়ে 15 থেকে 20 টাকা। ফলে বাজারের মূল্য চড়া হলেও কৃষকের হাতে আসে না ন্যায্য দাম। অনেক ব্যাপারী এক জায়গায় হয়ে যেটা নির্ধারণ করবে সেটাই আমাদের ফিক্স রেট হবে। কত বিক্রি হলো বা না হলো এটা আমরা কিছু জানি না। সব কেজিতেই 5 টাকা 10 টাকা আমরা কম পাই। আড়তদারে ব্যাপারীর কাছে বিক্রি করে, ব্যাপারীরা বিভিন্ন জায়গায় নিয়ে ছাপড়ায় দেয়। ন্যায্য মূল্য নিশ্চিত ও বাজার মূল্য কমাতে কৃষকের জন্য নির্দিষ্ট বাজার গড়ে তোলার তাগিদ কৃষি বিভাগের। ভোক্তার সাথে লিঙ্কেজ, এই লিঙ্কেজটা আসলে যত দ্রুত সম্ভব করে দেওয়া যাবে, আসলে কৃষক ততই কিন্তু দ্রুত একটা ন্যায্য মূল্য পাবে। কৃষি বিপণন অফিসের দাবি, প্রতিটি উপজেলায় কৃষকের নির্ধারিত বাজার তৈরিতে উদ্যোগ নেওয়া হয়েছে, তবে বাস্তবায়নে প্রয়োজন সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়। বাজারগুলো অনেক ইম্পর্টেন্ট হয়, গুরুত্বপূর্ণ হয়। এরকম একটা জায়গা সিলেকশন চাইলে আমার অফিসাররা নিজে নিজে গিয়ে করতে পারবে। এটা সকলের সমন্বয়ের দরকার আছে। আশা করতেছি খুব দ্রুত এটা আমাদের হয়ে যাবে। খুলনা বিভাগের যশোর ও চুয়াডাঙ্গা জেলায় কৃষকের বাজার চালু হলেও তা বর্তমানে বন্ধ রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। জুনের মধ্যে বীজ দেওয়ার কথা থাকলেও তা যথাসময়ে দেয়া হয়নি। দ্রুত পেঁয়াজের প্রণোদনার বীজ সরবরাহের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের সরাসরি কেনার অনুমতি থাকলেও দেরি করেছে মেহেরপুর কৃষি বিভাগ। এতে পেঁয়াজ উৎপাদন নিয়ে শঙ্কিত কৃষক। এ নিয়ে কোনো সদুত্তর নেই কর্তৃপক্ষের। বেনিয়ামিনের রিপোর্ট। মেহেরপুরে পেঁয়াজের আবাদ বাড়াতে 10,000 কৃষকের মাঝে প্রণোদনা হিসেবে পেঁয়াজের বীজ ও চাষের উপকরণ সরবরাহের সিদ্ধান্ত নেয় কৃষি মন্ত্রণালয়। চলতি বছরে এপ্রিলে এ বিষয়ে নির্দেশনা প্রদান করা হয় এবং দ্রুত সরাসরি ক্রয়ের অনুমতি প্রদান করা হয়।
অথচ আবাদের সময় শেষ হয়ে গেলে কৃষকের হাতে পৌঁছায় পেঁয়াজের বীজ। জুন মাসে বীজ বপনের সময় হলেও সদর উপজেলা সে বীজ বিতরণ করেছে আগস্ট মাসের শেষে। বিগত মৌসুমেও সময়মতো বীজ না পাওয়ার কারণে কাঙ্ক্ষিত ফলন পায়নি কৃষক। এবারও একই আশঙ্কা তাদের। গত বছরও দেয়নি, এবছরও পাইনি। কিনি বাইরে থেকে 8,000 টাকা কেজি কিনে চারা দিয়েছি। গ্রীষ্মকালীন পেঁয়াজটা আমাদের এই পেঁয়াজটা চারাটা বীজটা পেতে আমাদের লেট হয়ে যায়। সারের দরকার ছিল, ওই পেঁয়াজের বীজ টিজ এগুলো দিত, ঘুরে আসছি চলে যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছে। এভাবে ঠকাই তাহলে কৃষকরা বাঁচতে পারবে না। বীজ ক্রয় প্রক্রিয়ায় উঠেছে অনিয়মের অভিযোগ, অথচ এসব বিষয়ে কিছুই জানেন না যাচাই বাছাই ও ক্রয় কমিটির সদস্যরা। টেস্টে পাঠানোর ফলে তো আমাদের যে মন্ত্রণালয়ের চাহিদা ছিল 85%, তো সেই রেজাল্টে দেখা যাচ্ছে যে 66 আসে। আমাদের চাহিদা মন্ত্রণালয়ের চাহিদা মানের থেকে অনেক কম। ডিডি স্যারের মাধ্যমে আমাদের 3 জায়গায় 3টা আছে সিলেক্ট করছি আমরা, সেখান থেকেই হচ্ছে আমরা একটা দিয়েছি। এটা কোনো মিটিংও হয়নি কিংবা কি অ্যাক্টিভিটির সম্পর্কে আমাকে কিছু জানায়নি। এ বিষয়ে ক্রয় কমিটিকেই দোষারোপ করছে জেলা কৃষি কর্মকর্তা আর নির্বিকার উপজেলা প্রশাসনও। যেহেতু কমিটিতে 5-6 জন সদস্য থাকে, তারা সিদ্ধান্ত নেবে প্রত্যেকে বীজ কেনা যায়, কার কোন কোম্পানির বীজ কেনা যায়। আমি বলিনি যে আপনারা এই কোম্পানির থেকে বীজ কেনেন, এটা তাদের সিদ্ধান্ত মোতাবেক তাদের যেটা ভালো মনে হয়েছে সেখান থেকে তারা বীজ ক্রয়ের চেষ্টা করছে। যদি পরে বীজটা সেটা ফেরত গেছে, রেজাল্ট ভালো হয়নি আর কি। বিষয়টি যাচাই বাছাই করে আমি দেখব যে তিনি আসলে এটি কি স্বাক্ষর করেছেন এবং তার এখতিয়ার আছে কিনা। যদি বিধি বহির্ভূতভাবে তিনি কোনো চিঠি জারি করে থাকেন তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। চলতি মৌসুমে মেহেরপুর জেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদে কৃষকের জন্য বরাদ্দ হয় 3,40,00,000 টাকা। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। সার কিনতে গিয়ে দিশেহারা যশোরের প্রান্তিক পর্যায়ের কৃষকরা। তাদের দাবি চাহিদা মতো মিলছে না টিএসপি, ডিএপি ও এমওপি সার। অতিরিক্ত দামে কিনতে হচ্ছে এসব সার। প্রান্তিক ব্যবসায়ীরা সার সংকটের কথা বললেও কৃষি বিভাগ বলছে সংকটের অজুহাতে কেউ অতিরিক্ত মূল্য নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। যশোরে চলতি মৌসুমে 1,32,651 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এসব জমি থেকে কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সার ব্যবহার জরুরি। কৃষকের স্বার্থে সরকার ডিলারের মাধ্যমে সাশ্রয়ী মূল্যের সার সরবরাহ করে, কিন্তু চলতি মৌসুমে কৃষক চাহিদা অনুযায়ী টিএসপি, ডিএপি ও এমওপি সার পাচ্ছেন না। তাদের দাবি সারের দোকানে গেলে পর্যাপ্ত সার নেই বলে জানিয়ে দেয়া হচ্ছে। এছাড়া সংকটের অজুহাত তুলে প্রতি কেজি টিএসপি সারে 16 টাকা, ডিএপি ও এমওপি সারে 6 টাকা করে বেশি নেওয়া হচ্ছে। ঠিক মতন সার পাচ্ছি না, দোকানে গেলে দোকানদার কয় সার নাই। ইউরিয়াটাই ন্যায্য মূল্য পাচ্ছে, আর বাদ বাকি সার টাকা হলে আছে, না হলে নেই, দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। দরকার তো 10 বস্তা, আমার লাগবে দেশে 2 বস্তা। প্রান্তিক সার ব্যবসায়ীদের দাবি ইউরিয়া সরবরাহ ঠিক থাকলেও অন্য সার চাহিদা মতো মিলছে না। সবচেয়ে বেশি লাগে টিএসপি, কিন্তু সেইটাই সব থেকে কম দিচ্ছে। চাহিদা ধরেন 100 বস্তা, আমাকে দেয় 15 বস্তা, ওরকম মাসে 10 বস্তা। সিন্ডিকেটের জন্য হয়, তারাই বললো আমাদের, আমরা সেই ভরসায় বসে আছি, তারা কবে পাবে আর আমরা কবে পাবো। তবে চাহিদার অর্ধেক বরাদ্দ পেলেও কৃষি বিভাগের দাবি সারের কোনো সংকট নেই, আর সংকটের অজুহাতে কেউ অতিরিক্ত মূল্য নিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি করতে চাই আমরা আইনানুগ কঠিন ব্যবস্থা গ্রহণ করবে। সঙ্গে সঙ্গে মোবাইল কোডের আওতায় এনে তাকে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা, প্রয়োজন ডিলারশিপ বাতিল সহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে আমাদের নির্দেশনা দেওয়া আছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় চলতি আমন মৌসুমে বিভিন্ন সারের 1,844 মেট্রিক টন চাহিদা রয়েছে। বরাদ্দ পাওয়া গেছে 46,870 মেট্রিক টন, আর মজুত আছে 5,582 মেট্রিক টন। সময় সংবাদ, যশোর। বাংলাদেশি পণ্য আমদানিতে ভারতের কঠোর নীতিতে বেনাপোল বন্দর দিয়ে ব্যাপকভাবে কমেছে দ্বিপাক্ষিক বাণিজ্য। বন্দর কর্তৃপক্ষের হিসাব, বছর ব্যবধানের আমদানি কমে নেমেছে 1/3, আর 3 থেকে 4 ভাগ কমেছে রপ্তানির পরিমাণ। এতে রাজস্ব আদায়েরও পড়েছে নেতিবাচক প্রভাব। পরিস্থিতির উন্নয়নে বাণিজ্য কঠোরতা শিথিলে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছে আমদানিকারকরা। আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। গত বছরের 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নেতিবাচক প্রভাব পড়ে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যে।
বাংলাদেশে বিভিন্ন পণ্য আমদানিতে যেমন আসতে থাকে ভারতের নিষেধাজ্ঞা, তেমনি স্থানীয় শিল্পের সুরক্ষায় আমদানি সংকোচন নীতিতে হাঁটতে থাকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বেনাপোল বন্দরের আমদানি পরিসংখ্যান স্বাভাবিক সময়ে যেখানে দৈনিক 550 থেকে 600 ট্রাক পণ্য ভারত থেকে আসতো, বর্তমানে আসছে 180 থেকে 200 ট্রাক। পণ্য রফতানি 250 থেকে 300 ট্রাক থেকে নেমেছে 50 থেকে 70 ট্রাকে। আমদানি এবং রপ্তানি অনেক কমে গেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে এখানে সরকার ব্যাপক আকারে একটা রাজস্ব হারাচ্ছে এবং আমাদের ব্যবসায়ীরাও কোটি কোটি টাকার ব্যবসায়ী ক্ষতিগ্রস্তর সম্মুখীন হচ্ছে। ভারতের কঠোর বাণিজ্য নীতির কারণে কমেছে রাজস্ব আদায়ও। আমদানি পণ্যের উপর ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে বেনাপোল বন্দর দিয়ে রেলপথে আমদানি অনেকাংশে কমে গেছে, যার ফলে বাংলাদেশ রেলওয়ে তার টার্গেট অনুযায়ী রাজস্ব আয় করতে পারছে। বাণিজ্য নিষেধাজ্ঞা শিথিল করতে সরকারের কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন আমদানিকারকরা। একের পর এক বাণিজ্যিক নিষেধাজ্ঞার কারণে আমদানি রপ্তানির বেনাপোল বন্দরে অর্ধেকের নিচে নেমে গেছে। এই সবের থেকে উত্তরণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। তথ্য বলছে গত অর্থ বছর বেনাপোল বন্দর দিয়ে পণ্য আমদানি কমেছে 6,31,330 মেট্রিক টন ও রফতানি কমেছে 75,232 মেট্রিক টন। সময় সংবাদ, বেনাপোল। ইজারা নিয়ে খালে বাঁধ দিয়ে চলছে মাছ চাষ। বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় 6 মাস ধরে সাতক্ষীরার আশাশুনির অন্তত 12টি গ্রাম তলিয়ে আছে। জলাবদ্ধতার কারণে চাষাবাদ করতে পারছেন না কৃষক। পানি নিষ্কাশন স্বাভাবিক করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা, পানির জন্য জমিতে নেই কোনো ফসল। বর্ষা মৌসুমের বৃষ্টিতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার সদর ও খাজরা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। এর মধ্যে আশাশুনি ইউনিয়নে জায়ালের খাল ও খাজরা ইউনিয়নের চেউটিয়া খাল পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম। অথচ সরকারি ইজারার কারণে ইজারাদার ও স্থানীয় প্রভাবশালী মহল খালে বাঁধ দিয়ে মাছ চাষ করছে। এতে নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় গত 6 মাস ধরে 2 ইউনিয়নের অন্তত 12টি গ্রাম ও আশপাশের ফসলি জমি পানিতে তলিয়ে আছে। এতে মানুষের ভোগান্তির পাশাপাশি উৎপাদন হচ্ছে না কোনো ফসল। ড্রেনটা কাটতে কাটতে বাধ্য হয়ে গেছে। ড্রেনটা যদি ছাড়াই দিত তা মনে হয় আমাদের এই এলাকার পানিটা চলে যেত। পানি বন্ধের কারণে মাছও ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঘেরারা ফসল ফসল করতে পারছি না। যেহেতু সরকার থেকে যিনি ডিসের প্রাপ্ত হয়েছেন তিনি অলরেডি বাদ দিয়ে রাখছেন, জল সরবরাহের কোনো কায়দা নেই। ভূমিদস্যুরা বা প্রভাবশালীরা দখল করে নিয়েছে এবং অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে, কিন্তু সরকারের কোনো উদ্যোগ নেই সেই খালগুলো মুক্ত করা। জেলা প্রশাসক বলছেন কিছু স্বার্থান্বেষী মহল খালগুলো দখল করে আছে, তবে ইজারা বাতিল করে পানি নিষ্কাশন স্বাভাবিক করার আশ্বাস তার। যেসব খাল ইজারা দেওয়া হচ্ছে ইতিমধ্যে, যে খালগুলি আসলে ইজারা যোগ্য কিনা না এটা ওপেন করলে ভালো হয়। ইজারার যে টাকাটা আসে এটা খুব বেশি পরিমাণ হয়। সেই ইজারা না দিয়ে যদি আমি ওপেন রাখতে যদি এটা মানুষের জনগণের যদি উপকার হয়, আমরা সেই ক্ষেত্রে আমরা স্টেপ নেব। জেলা প্রশাসনের তথ্য মতে সাতক্ষীরায় বর্তমানে একই কারণে অন্তত 3 লাখ মানুষ পানিবন্দী। সময় সংবাদ, সাতক্ষীরা। চুয়াডাঙ্গা পৌরসভা প্রথম শ্রেণীর হলেও নাগরিকরা ইউনিয়ন পরিষদের চেয়ে কম সুযোগ সুবিধা পাচ্ছেন। বেহাল দশায় পরিণত হয়েছে ড্রেন, রাস্তাঘাটগুলো। যত্রতত্র পড়ে থাকে আবর্জনা, সড়ক বাতিগুলো অকেজো অবস্থায়। তবে নাগরিক সুবিধা বাড়াতে চেষ্টা অব্যাহত রয়েছে জানালেন পৌর প্রশাসক। বাফুস মামুনের তথ্য ও ছবিতে রিপোর্ট। পৌর এলাকার 9টি ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা নাজুক। সড়কগুলো চলাচলের অনুপযোগী। বৃষ্টি হলেই ড্রেনের পানি উপচে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আবর্জনা যত্রতত্র পড়ে আছে, সড়ক বাতিগুলো জ্বলে না। উন্নয়ন কর্মকাণ্ড কাগজ কলমেই সীমাবদ্ধ থাকছে। প্রথম শ্রেণীর হলেও চুয়াডাঙ্গা পৌরসভার বেহাল দশায় জনভোগান্তি চরমে। এলাকাবাসী বলছে, পৌর এলাকায় কাঁচা পাকা সড়ক রয়েছে 263 কিলোমিটার, ড্রেন 72 কিলোমিটার, ডাস্টবিন 120টি, সড়ক বাতি 4175টি, কিন্তু সড়কগুলো ভাঙাচোরা ও ছোট ছোট গর্তে ভরা। বেশিরভাগ ড্রেনগুলো ময়লা আবর্জনায় ভরা। একটু বৃষ্টি হলেই আমাদের রাস্তাঘাট ড্রেনগুলা পানিতে আটকে যায়। অনেক দিন থেকে আমাদের রাস্তাটা খারাপ, কিন্তু রাস্তাগুলো দেখভাল করার মতো তেমন কেউ নেই। রাস্তাঘাটের খুব করুণ অবস্থা, 9টা ওয়ার্ডে রাস্তা ভাঙাচোরা। এইসব প্রশাসক লোক যদি কাউন্সিলর হয়
তাহলে আমাদের কি করে নাগরিক সেবা পাবো আমরা। তবে নাগরিকদের দুর্ভোগ কমাতে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে জানালেন পৌর নির্বাহী কর্মকর্তা। উন্নয়ন সংক্রান্ত যে সমস্ত সমস্যার সম্মুখীন আমার নাগরিকরা হচ্ছেন সেগুলো আমরা অতি সত্বর দূর করার চেষ্টা করছি। 1972 সালে শহীদ আবুল কাশেম সড়কে চুয়াডাঙ্গা পৌরসভার কার্যক্রম শুরু হয়। 1995 সালে প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। চট্টগ্রামের লালখান বাজারে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বুধবার বিকেলে এই মানববন্ধন করা হয়। বক্তারা বলেন, ফুট ওভার ব্রিজ না থাকায় প্রায় রাস্তা পারাপারের সময় ঘটে দুর্ঘটনা। এ সময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ মানববন্ধনে অংশ নিয়ে জানায়, আজ থেকে ফুট ওভার ব্রিজের নির্মাণের কাজ শুরু হবে। কর্মসূচিতে এলাকাবাসী সহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আবারও জাকসু নির্বাচনের খবর। দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন আজ। ভোট উৎসবের অপেক্ষায় শিক্ষার্থীরা। সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল 5টা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে ক্যাম্পাসে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ 33 বছর অপেক্ষা শেষে আজকে সেই কাঙ্ক্ষিত দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন হল ও কেন্দ্রীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে খেলার মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রায় 12 শতাধিক পুলিশ এবং আর্মস ব্যাটালিয়নের সদস্যরা ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন এবং তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে কিভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন পরিচালিত হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন এবং প্রশাসনের কথা মতো তাদেরকে বিভিন্ন স্থানে তাদেরকে স্থানান্তরিত করা হবে এবং তারা দায়িত্ব পাবেন। তো আমি জানিয়ে রাখতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে মোট 21টি কেন্দ্রে 21টি হলের 21টি কেন্দ্র হবে এবং আপনার প্রায় 2400-র বেশি পরিমাণে বুথ এখানে রয়েছে, যেখানে শিক্ষার্থীরা তাদের ভোট প্রয়োগ করবেন এবং বলা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় 11,924 জন শিক্ষার্থী রয়েছেন যারা প্রত্যেকেই ভোটার এবং একই সাথে কিন্তু প্রায় 178 জন কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচন করবেন, যাদের মধ্যে 9 জন ভিপি পদে, 9 জন সাধারণ সম্পাদক পদে, 9 জন এজিএস পদে লড়বেন। এবং বলে রাখা ভালো, 25টি পদের বিপরীতে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় 178 জন সেন্ট্রালি নির্বাচন করবেন এবং তারা প্রতিনিধিত্বে লড়বেন। তো ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাপক পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং তাদেরকে ইতিমধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় খেলার মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু দিক নির্দেশনা দিচ্ছেন কর্মকর্তারা। একই সাথে আমরা জানি যে স্ট্রাইক ফোর্স হিসেবে কিন্তু সেনাবাহিনী মোতায়েন থাকার কথা রয়েছে। বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকাল হতে আমরা দেখছি যে ব্যাপক পরিমাণে কঠোরভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু কঠোর করা হয়েছে। একই সাথে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রে এবং সীমিত করা হয়েছে এবং সাধারণ মানুষকে প্রবেশাধিকার সম্পূর্ণভাবে সংরক্ষিত করা হয়েছে। পাস ছাড়া, পাস ব্যতীত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেউ প্রবেশ করতে পারবে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কঠোর নীতিমালা জারি করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকালে 9টা থেকে ভোট শুরু হবে এবং বিরতিহীনভাবে চলবে বিকাল 5টা পর্যন্ত। আপনারা জানেন যে এই বিশ্ববিদ্যালয়ে মোট 60টি প্যানেলে অন্তর্ভুক্ত হয়ে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লড়ছেন ছাত্র শিবির, ছাত্র দল এবং ছাত্র সংসদ সহ স্বতন্ত্র অনেক প্রার্থী। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে মোট 178 জন প্রার্থী লড়বেন এবং তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করবে 11,924 জন শিক্ষার্থী। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আজকে 11ই সেপ্টেম্বর ভোটের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, জানছিলাম জাকসু নির্বাচনের সর্বশেষ। প্রক্টোরিয়াল বোর্ডের পদত্যাগ সহ 7 দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 9 শিক্ষার্থী। এর আগে রোববার 7 দফা মেনে নিয়ে প্রক্টোরিয়াল বডিকে সোমবারের মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন
বিক্ষোভকারী শিক্ষার্থীরা। পদত্যাগ না করায় দুপুরে অধিকার সচেতন শিক্ষার্থীর ব্যানারে প্রক্টর অফিসের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন তারা। 4 সেপ্টেম্বর থেকে 7 দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ শুরু করেছিলেন শিক্ষার্থীরা। চিকিৎসক সংকটে ঝিনাইদহের 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন। অন্তঃসত্ত্বার নারীরা বাধ্য হয়ে ছুটছেন বেসরকারি ক্লিনিকে। এতে বাড়তি খরচের বোঝা চাপছে পরিবারের উপর। ঝুঁকির মধ্যে পড়েছেন শত শত প্রসূতি। স্বাস্থ্য বিভাগ বলছে চিকিৎসক সংকট দূর করতে দ্রুত উদ্যোগ নেওয়া হচ্ছে। লোটাস রহমানের সোহাগের রিপোর্ট। সাজানো আছে অপারেশন থিয়েটারের আধুনিক শয্যা, আলোকসজ্জা, স্যালাইন স্ট্যান্ড, অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে অস্ত্রোপচারের সব যন্ত্রপাতি। শুধু নেই চিকিৎসক ও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ। ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত 1 বছর ধরে বন্ধ সিজারিয়ান অপারেশন। একই অবস্থা জেলার হরিণাকুণ্ডু, শৈলকুপা, কালীগঞ্জ, কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। স্থানীয়রা বলছেন সরকারি হাসপাতালে সিজারিয়ান না হয় বাধ্য হয়ে প্রসূতিদের ছুটতে হচ্ছে দূরের কোনো ক্লিনিকে। এতে অর্থ অপচয়ের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা। যদি এখান থেকে সিজার হয় তো অল্প কিছুতেই হয়ে যায়। এখন আমাকে ঝিনাইদহ গেলি কি অথবা কিনিলি গেলি অনেক 20-25 হাজার টাকা লাগবে। আমি গরিব মানুষ, এত টাকা পাবো পানি। ডাক্তার পাইনি, সেখানে হাসপাতালের কোনো পদ্ধতি পেলাম না বলে আমরা ক্লিনিক চাইছি। অপারেশন হয়তো সার করতো, এখন অজ্ঞান সারটার নাই, এই কারণে এখানে হয় না, রোগীও হয় না। আমরা চাই যে আমাদের এখানে সিজারটা অতি দ্রুত হোক। স্বাস্থ্য বিভাগ বলছে অপারেশনের সবকিছুই ঠিক আছে। চিকিৎসক পদায়ন হলে আবারও সেবা দেওয়া সম্ভব হবে। সমাধানের জন্য আমরা উপর জানাইছি, লিখছি। এখন যদি আমাদের এখানে নিয়োগ দেয় আমরা আবার চালু করতে পারবো। আমাদের সব কিছু ঠিক আছে, ওটি ঠিক আছে, আমাদের সবকিছু অবকাঠামো ঠিক আছে। স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে জেলার 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক পদায়ন হলে মাসে অন্তত 200 প্রসূতি সেবা পেতেন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। বাগেরহাটে সোশ্যাল মার্কেটিং কোম্পানির 2 দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন শুরু হয়েছে। বুধবার দুপুরে ফকিরহাটের লখপুর বাজারের জমজম মেডিকেল হলে এই কর্মসূচির উদ্বোধন করেন এসএমসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফারুক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন এসএমসির বোর্ড পরিচালক ও সাবেক অর্থ সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন নাসির। ক্যাম্পেইনে নারী ও শিশুদের হাতে কৃমিনাশক ট্যাবলেট তুলে দেন তারা। অনুষ্ঠানে এসএমসির প্রধান কার্যালয় ও আঞ্চলিক দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। অপপ্রচার, ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং অযৌক্তিক 3 দফার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার সকালে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীরা বলেন অযৌক্তিক 3 দফা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। একই সঙ্গে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি প্রদানের হুঁশিয়ারি দেন তারা। এর আগে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। নেত্রকোনায় গণছুটি আন্দোলনের 7 দিন পার হলেও এখনও কর্মস্থলে যোগ দেয়নি পল্লী বিদ্যুতের কোনো কর্মকর্তা কর্মচারী। এতে ভোগান্তিতে গ্রাহকরা। গেল কয়েকদিনের মতোই ঢিলেঢালাভাবে চলছে অফিস কার্যক্রম। একটি বুথে সকাল থেকে বিদ্যুৎ বিল সংগ্রহ করতে দেখা যায় ক্যাশিয়ারকে। তবে অভিযোগ গ্রহণ, নতুন বিল তৈরি সহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। এতে ফিরে যাচ্ছেন গ্রাহকরা। কর্মকর্তারা কবে নাগাদ কর্মস্থলে যোগ দেবেন তা নিয়েও কোনো সদুত্তর পাওয়া যায়নি কর্তৃপক্ষের।
নওগাঁয় সাংবাদিকের ওপর হামলা মামলায় প্রধান আসামি কনকের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। দুপুরে মহাদেবপুর আমলি আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক আজিজ জামিন আবেদন খারিজ করে কনক ও মোকাব্বের হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোর্ট পুলিশ জানায়, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় 10 জনকে আসামি করে মামলা করা হয়। আসামিদের মধ্যে আজ 2 জন আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে এই মামলায় আরও 2 জনকে জেল হাজতে প্রেরণ করেন আদালত। 27 আগস্ট ডিবিসি টেলিভিশনের নওগাঁ জেলার প্রতিনিধি একে সাজ মহাদেবপুর ভূমি অফিসে সংবাদ সংগ্রহে গেলে তাকে বেধড়ক মারধর করে ক্যামেরা মোবাইল ছিনিয়ে নেয় আসামিরা। পঞ্চগড়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষকের 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এছাড়াও 20,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 6 মাসে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুদ পারভেজ এই রায় ঘোষণা করেন। মামলা সূত্রে জানা যায়, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে পড়াতেন গণিত শিক্ষক মোস্তাফিজুর রহমান। 16 এপ্রিল দুপুরে ওই ছাত্রীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় স্থানীয়রা গণপিটুনি দিয়ে তাকে পুলিশে দেয়। এ ঘটনায় ওই দিনই ভুক্তভোগী ছাত্রীর বাবা পঞ্চগড় সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, অভিযোগ প্রমাণ হওয়ায় 5 মাসেই মামলার রায় হয়েছে এবং এই রায়ে সবাই সন্তুষ্ট। ভোলায় সাগর মোহনা থেকে ছিনতাই করা ট্রলার সহ মোহাম্মদ রুবেল নামের এক জলদস্যুকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, শশীভূষণ থানার মাইন উদ্দিন ঘাটের ইউসুফ মাঝির একটি মাছ ধরার ট্রলার গত সোমবার কক্সবাজারের বাঁশখালী এলাকার সাগর মোহনা থেকে ছিনিয়ে নেয় জলদস্যুরা। পরে ওই ট্রলার দিয়ে বিভিন্ন ট্রলারে ডাকাতি শুরু করে জলদস্যুরা। সাগরে থাকা জেলেরা সংঘবদ্ধ হয়ে মঙ্গলবার জলদস্যুদের ধাওয়া করে। এ সময় দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও জেলেদের হাতে আটক হন রুবেল। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া ট্রলারটি। পরে তাকে পুলিশের হাতে তুলে দেন জেলেরা। নেপালে বিক্ষোভকারী প্রতিনিধি ও সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির সেনাপ্রধান। স্থানীয় গণমাধ্যম বলছে, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছেন বিক্ষোভকারীরা। এদিকে বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ক্ষমতা ছাড়ার পর এখনও থমথমে নেপালের পরিস্থিতি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সাধারণ মানুষের নিরাপত্তায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী। সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30 জনে। চালু হয়েছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। 2 দিনের টানা বিক্ষোভ, সংঘাত আর রক্তপাতের পর থমথমে অবস্থা বিরাজ করছে নেপালে। প্রধানমন্ত্রীর পদত্যাগের পর মঙ্গলবার রাত থেকেই নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে আছে সেনাবাহিনী। রাজধানী কাঠমান্ডুর জনশূন্য রাজপথে সাজোয়া যানের টহল দেখা গেছে। দোকানপাট ছিল বন্ধ। সেনাবাহিনী বলেছে, বিক্ষোভ পরবর্তী পরিস্থিতি মোকাবিলা এবং সমস্যার সমাধান করতে সংশ্লিষ্ট পক্ষগুলো সমন্বয় করছে। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেছেন সেনাপ্রধান জেনারেল অশোক রাজ শিকদেল। এছাড়া তাদের সঙ্গে আলোচনা হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মহাসচিবেরও। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছেন বিক্ষোভকারীরা। জনগণের কাছে নৈতিক ও নিরপেক্ষ হিসেবে স্বীকৃত ব্যক্তিদের মধ্যে আমরা সর্বসম্মতভাবে সুশীলা কার্কির নাম অন্তর্বর্তী সরকার গঠনের জন্য প্রস্তাব করেছি। দুর্নীতি, বেকারত্ব আর সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়ায় গত কয়েকদিন বিক্ষোভে উত্তাল ছিল নেপাল। 2 দিনের সহিংস আন্দোলনের জেরে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরপর রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন স্থানে চালানো হয় হামলা ভাঙচুর। হতাহত হন বেশ কয়েকজন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার থেকে চালু হয়েছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। নেপালে এবার ধ্বংসস্তূপ সরাতে কাজে নেমেছে জেনজি। ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনায় গিয়ে নিজেরাই আবর্জনা পরিষ্কার করছেন। এমন কাজে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন তারা। ভোরের আলো ফোটার আগেই ঝাড়ু আর শাবল হাতে রাস্তায় নামে নেপালের জেনজিরা। তবে কোনো সহিংসতার উদ্দেশ্যে নয়, বরং কয়েকদিনের সংঘাতে রাস্তায় জমে থাকা আবর্জনা সরানোই একমাত্র লক্ষ্য তাদের।
এদিন রাস্তার কোণে জমে থাকা আবর্জনা ব্যাগে ভরে ট্রাকে তোলেন তারা। কেউ কেউ ভাঙা কাঁচ, ক্ষতিগ্রস্ত আসবাব, মাটিতে জমে থাকা ছাই ও ধ্বংসাবশেষ সরান। গাছের ডাল আর ঝাড়ু ব্যবহার করে ফুটপাত পরিষ্কার করেন কয়েকজন। পার্লামেন্টের সামনেও চলে ভাঙা আসবাবপত্র সরানোর কাজ। এমন উদ্যোগ বেশ প্রশংসিত হচ্ছে সামাজিক মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞায় নেপালে ক্ষোভের জন্ম দেয়। টানা বিক্ষোভে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সহ মন্ত্রিপরিষদের সদস্যরা। আগুন দেয় ধ্বংসস্তূপে পরিণত হয় কাঠমান্ডুর অনেক স্থান। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ইন্দোনেশিয়া ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 11 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ আছেন অন্তত 13 জন। তাদের উদ্ধারে চলছে অভিযান। বন্যায় সড়ক তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় সহ পর্যটকরা। টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের পাঞ্জাব প্রদেশ। বন্যায় গত 2 মাসে অন্তত 37 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন পাকিস্তানের করাচির বাসিন্দারাও। পানিতে থই থই করছে চারপাশ, কোথাও হাঁটু পানি, কোথাও বা কোমর পানি। তার মধ্য দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছে সাধারণ মানুষ। এ দৃশ্য ভারতের পাঞ্জাবের। আগস্টের শুরু থেকে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় এ রাজ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার হেক্টর ফসলি জমি। বাসায় বন্যার পানি ঢোকায় গৃহপালিত পশু পাখি নিয়ে আমরা খুব বিপদে আছি। আমাদের থাকার কোনো জায়গা নেই। ক্ষেতের ফসলও তলিয়ে গেছে। এখন পর্যন্ত কেউ সাহায্য দিতেও আসেনি। সরকারের পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের খাবার, শুকনো কাপড়, পাটি সহ বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা দিচ্ছে নানা সংগঠন। প্রত্যন্ত এলাকাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকারের পক্ষ থেকে তালিকা করে ত্রাণ বিতরণের পরামর্শ স্বেচ্ছাসেবীদের। যেসব এলাকা বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে পর্যাপ্ত ত্রাণ যাচ্ছে না। তাছাড়া বন্যা দুর্গতদের কি ধরনের জিনিস বেশি প্রয়োজন তা নিয়েও কেউ ভাবছে না। সরকারের বিষয়ের ওপর বেশি গুরুত্ব দেওয়া উচিত। উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলেও একই চিত্র। বন্যায় প্লাবিত হয়েছে সেখানকার বাড়িঘর, রাস্তাঘাট। এদিকে বন্যায় দুর্ভোগে পড়েছেন পাকিস্তানের করাচির বাসিন্দারাও। পানিতে নিম্নাঞ্চলের পাশাপাশি তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট ও বাড়িঘর। 3 দিন ধরে এখানে টানা বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টির কারণে পুকুর, ডোবা তলিয়ে যাওয়ায় প্লাবিত হয়েছে রাস্তাঘাট। এভাবে বৃষ্টি হতে থাকলে গোটা দেশ উদ্বেগজনক পরিস্থিতির মুখোমুখি হবে। চলমান পরিস্থিতির মধ্যেই পাকিস্তানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। এতে শহরের নিচু এলাকায় জলাবদ্ধতার পাশাপাশি বাসিন্দাদের জন্য ভয়াবহ পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে। এদিকে বন্যায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া। দেশটির ইস্ট নুসা তেঙ্গারা ও বালি প্রদেশে এ পর্যন্ত কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে প্রধান সড়কগুলো, ডুবে গেছে বাড়িঘর। এতে দেশটির বাসিন্দাদের পাশাপাশি দুর্ভোগে পড়েছেন ঘুরতে যাওয়া পর্যটকরাও। নাসরিন রুমি, সময় সংবাদ। ভোরের সময় থাকছে। হংকং ম্যাচ দিয়ে আজ শুরু বাংলাদেশের এশিয়া কাপ মিশন। জয় তুলে নিয়ে সুপার 4-এ এগিয়ে যাওয়ার লক্ষ্য। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা। দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে ইলিশের বাণিজ্যিক চালান পাঠানোর সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকারের অনুমোদনে খুশি রাজ্যের সাধারণ মানুষ। 2014 সাল থেকে বাংলাদেশের স্থানীয় চাহিদার কথা বিবেচনা করে তৎকালীন সরকার ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছিল। তবে 2019 সাল থেকে প্রতি বছর দুর্গাপূজার আগে পশ্চিমবঙ্গে ফের ইলিশ পাঠানো শুরু হয়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পশ্চিমবঙ্গ রাজ্যে স্থানীয়ভাবে ইলিশ ধরা হলেও সেই পরিমাণ রাজ্যের বিপুল চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়। তাই প্রতি বছর গুজরাট কিংবা মায়ানমার থেকে ইলিশ আমদানি করতে হয়। বিশেষ করে দুর্গাপূজার আগে ইলিশের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। বাজারের চাহিদা নিয়ে অস্থিরতা কাটাতে প্রতি বছর পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা বাংলাদেশ সরকারের কাছে ইলিশ আমদানির বিশেষ অনুমতি চায়। প্রতিবারের মতো এবারও সেই আবেদনে সাড়া দিয়েছে বাংলাদেশ সরকার। তবে দেশের স্বার্থ রক্ষায় রপ্তানির সঙ্গে যুক্ত করা হয়েছে বেশ কিছু শর্ত।
অন্তর্বর্তী সরকারের বাণিজ্য মন্ত্রণালয় নীতিগতভাবে 1200 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। এতে খুশি পশ্চিমবঙ্গের আমদানিকারকরা। আশা করি আর ভাত এই যে মাছ প্রদান করা হয়েছে এটা একটা দুই বাংলার একটা সেতু বন্ধন, যেটা কিন্তু আমাদের এই দুই দেশের যে সম্পর্কটা আরো ভালো দিকে যেতে পারে, এটাতে কিন্তু অনেকটা কার্যকারী হবে। বাংলাদেশের ইলিশের প্রতি তো টান থাকে, অধিকাংশ তো আমাদের এখানে তো ওপার বাংলা ইলিশ। খুবই ভালো খবর, বাংলাদেশে ইলিশ আসছে। বাংলাদেশে ইলিশের অপেক্ষায় আমরা থাকি। 2024 সালের আগস্টের পর প্রতিবেশী দুই দেশের সম্পর্কে টানাপোড়েন বেড়েছিল। তবে এর মাঝেও ভারতের জন্য ইলিশের এই বিশেষ বাণিজ্যিক চালানকে অনেকে দুই দেশের সম্পর্কের নতুন সুবাতাস হিসেবে দেখছেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। ধ্বংস হওয়ার 8 বছর পর আবারও খুলে দেওয়া হয়েছে পুনর্নির্মিত ইরাকের মসুলে ঐতিহাসিক আল নুরি মসজিদ। মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। ইউনেস্কো ও আন্তর্জাতিক সহযোগিতায় পুনর্নির্মিত স্থাপনা এখন নতুন করে ইরাকি পরিচয়ের প্রতীক হয়ে উঠেছে। ভেঙে পড়া ইতিহাস আজ জেগে উঠেছে ইরাকে। দেশটির মসুলে ঐতিহাসিক আল নুরি মসজিদ খুলে দেওয়া হয়েছে দীর্ঘ 8 বছর পর। 1172 খ্রিস্টাব্দে নির্মিত এ মসজিদ যুগে যুগে মধ্যপ্রাচ্যের স্থাপত্য ঐতিহ্যের ধারক হয়ে আসছে। আজ তা আবারও ইরাকের অতীত ও বর্তমানের সেতু বন্ধনে রূপ নিয়েছে। 2014 সালে আইএস মসুল দখল করলে আল নুরি মসজিদ আর বিখ্যাত হাতবা মিনারকে গুড়িয়ে দেয়। 850 বছরের পুরানো এই মসজিদের সঙ্গে জড়িয়ে আছে ইরাক ও মসুলবাসীদের হাজারো স্মৃতি ও ইতিহাস। 5 বছর আগে শুরু হওয়া পুনর্নির্মাণ প্রকল্পে অর্থায়ন করে সংযুক্ত আরব আমিরাত। ইউনেস্কো আর ইরাকের প্রত্নতত্ত্ব কমিশনের যৌথ তত্ত্বাবধানে ধাপে ধাপে পুরানো গৌরব ফিরে পায় মসজিদটি। সোমবার উদ্বোধনে হাজির হন প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। ইউনেস্কোর সহযোগিতায় এখন আল নুরি মসজিদ শুধু প্রার্থনালয় নয়, জাদুঘর হিসেবেও খুলবে। আমরা চাই মসুলের পুরনো শহরটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করতে। মসুলের মানুষের কাছে আল নুরি শুধু ধর্মীয় স্থাপনা নয়, বরং সাংস্কৃতিক ও সভ্যতার প্রতীক। পুনর্নির্মিত হাতবা মিনারও তাদের কাছে প্রকৃত মুক্তির স্মারক। শহরের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় এটিকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্তির প্রস্তুতিও চলছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ইতালির ভ্যানিসে অনুষ্ঠিত হলো নৌকা বাইচ, যা বিশ্বের প্রাচীনতম ঐতিহ্যবাহী উৎসবের মধ্যে একটি। প্রায় 1100 বছর ধরে প্রতি বছর ভ্যানিসের গ্র্যান্ড ক্যানেলে আয়োজিত হয় এই অনুষ্ঠান। এবছর শহর জুড়ে অসংখ্য পর্যটকের আগমন ঘটে, যার ফলে বৃদ্ধি পায় ব্যবসা বাণিজ্য। এতে স্থানীয়দের পাশাপাশি খুশি প্রবাসী বাংলাদেশিরাও। মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। 1942 সালে ইতালির ভেনিসে একটি গণ উৎসব থেকে যাত্রা শুরু হয় নৌকাবাইচ প্রতিযোগিতার। এরপর থেকে প্রতিবছর সেপ্টেম্বরের প্রথম রবিবার ভেনিসের গ্র্যান্ড ক্যানালে রেগাটা স্টোরিকা বা নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজন করে স্থানীয় কর্তৃপক্ষ। এ সময় দেশি বিদেশি হাজার হাজার পর্যটকের ভিড়ে মুখরিত হয় শহর, বৃদ্ধি পায় ব্যবসা বাণিজ্য। এতে খুশি স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিরা। আমি জাপান থেকে এসেছি। ভেনিসের নৌকাবাইচ অনেক সুন্দর এবং ঐতিহাসিক। আমি উৎসবটিকে ভীষণ উপভোগ করছি। আমি এখানে নৌকাবাইচ দেখতে এসেছি। অসাধারণ কিছু মুহূর্ত যা স্বপ্নের মতো মনে হয়। ঐতিহাসিক উৎসব আর চমৎকার আবহাওয়া আমাকে আরো বেশি মুগ্ধ করেছে। সবাইকে বলবো ভেনিসে এসে নৌকাবাইচ উপভোগ করার জন্য। নৌকাবাইচ উৎসবের ফেস্টার কারণে এখানে ব্যবসা বাণিজ্য ভালো হয়। প্রতি বছর নৌ প্রতিযোগিতার আয়োজনে নৌকা চালানোর দারুণ দক্ষতা বৃদ্ধি পায় ভেনিসিয়ানদের। অনুষ্ঠানটি এতটাই মনোমুগ্ধকর ও আকর্ষণীয় এবং ঐতিহাসিক যে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট নিজ খরচে 2 বার ঐতিহাসিক নৌকাবাইচ আয়োজন করেন। একসময় ভেনিসের নৌকাবাইচ ছিল বেশ গুরুত্বপূর্ণ, কিন্তু এখন এটি ভেনিসের ইতিহাস এবং ঐতিহ্যের অংশ, যা প্রায় 1100 বছর ধরে চলছে। সময় সংবাদ, ইতালি। ফ্লাড লাইটে হংকং ম্যাচের আগে শেষ প্রস্তুতি সারল টিম বাংলাদেশ। ব্যাটিং বোলিং প্র্যাকটিস করলেও ফিল্ডিং বাড়তি গুরুত্ব দিয়েছে টাইগাররা। পরিসংখ্যান কিংবা অতীত ভুলে এই ম্যাচে পূর্ণ মনোযোগ লিটন কুমার দাসের। অন্যদিকে সমীহ করলেও ঘুরে দাঁড়াতে চায় হংকং। সংযুক্ত আরব আমিরাত থেকে সাব্বির মিথুনের ম্যাচ প্রিভিউ।
এশিয়া কাপে আলোচনাটা বেশি গরম নিয়ে। রাতেও 40 ডিগ্রির বেশি তাপমাত্রা ভাবনা বাড়াচ্ছে সব দলেরই। যেখানে ব্যতিক্রম নয় বাংলাদেশও। গরম থেকে ক্রিকেটারদের বাঁচাতে নিজেদের অনুশীলনে খুব বেশি জোর দিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। গরম সবার জন্য সমান হবে, সেক্ষেত্রে আমাদের প্রিপেয়ার থাকতে হবে যে আমরা কিভাবে ম্যাচে 100% দিতে পারি, যতটা প্র্যাকটিস কমায় করা যায়, কারণ আপনার সেম এনার্জিটা লাগবে ম্যাচে দেওয়ার জন্য। তো গরম সবাই উভয় পক্ষে সমান হবে। এই ভেন্যুতে এখনো কোনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এছাড়া আছে হংকং এর বিপক্ষে হারের ক্ষতটাও। লিটন আপাতত দূরে রাখতে চাচ্ছেন নেতিবাচক ভাবনা। দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট টাইগার অধিনায়ক। আমরা যথেষ্ট পরিমাণে ওয়েল প্রিপেয়ার্ড এই টুর্নামেন্টের জন্য। আমরা গেমে নামবো ম্যাচ জেতার জন্য, এবং এই থট আমাদের মাথায় কখনো সেকেন্ড টাইম আসবে না যে কার সাথে খেলতেছি বা কি অপোনেন্ট। সবসময় আমি যে কথাটা বললাম, আমাদের 100% গেমটাই খেলতে হবে। যে কোনো টিমের সাথে আপনার নিজের বেস্ট এফোর্টটাই দিতে হবে। ঠিক অন্যদিকে বড় হার দিয়ে শুরু করা হংকং কাজ কঠিন করে দিয়েছে বাংলাদেশের জন্য। ডুয়ার ডাই ম্যাচে একটা অঘটনের জন্ম দিতে চায় দলটার লঙ্কান কোচ। ইতিবাচক থেকে যতটা সম্ভব খেলা ও মোমেন্টাম ধরে রাখার চেষ্টা করতে হবে। আমরা বাংলাদেশের বিপক্ষে খেলতে মুখিয়ে আছি। তারা শক্ত প্রতিপক্ষ। বাংলাদেশ দলে ভালো স্পিনার আছে, ব্যাটিং লাইন আপ অনেক শক্তিশালী। তবে আমাদের হাতে যা আছে সেটাই নিয়ন্ত্রণ করতে পারি। পরের ম্যাচে যেন ভালো করতে পারি, সেই বিষয়ে কাজ করতে হবে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতামূলক ক্রিকেটে মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং। শেখ জায়েদ স্টেডিয়ামে হংকং এর বিপক্ষে বাংলাদেশ দল যখন নামবে, তখন তাদের সামনে রেকর্ড ভাঙার একটা সুযোগ। কারণ এই মাঠে এখন পর্যন্ত বাংলাদেশ দল কোনো জয় খুঁজে পায়নি টি-20-তে। প্রতিপক্ষ যেহেতু সহজ, তাসকিন লিটনদের সামনে, তাই সেই সুযোগটা এখন বেশ ভালোই উকি দিচ্ছে। সেই সাথে বাংলাদেশ দলের এশিয়া কাপ মিশনটা কেমন হবে তার অনেকখানি নির্ভর করবে এই গ্রুপ পর্বের প্রথম ম্যাচের উপরে। জায়েদ ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বড় স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে গেছে টাইগাররা। শুভ সূচনার লক্ষ্যে হংকংয়ের বিপক্ষেও পূর্ণ শক্তির একাদশ নিয়ে নামবে লিটনরা। নেদারল্যান্ডস সিরিজের মতো পরীক্ষা নিরীক্ষা নয়, নিয়মিত ক্রিকেটারদের নিয়েই সাজানো হবে দল। একাদশে ফিরতে পারেন শামীম পাটোয়ারি ও রিশাদ হোসেন, আর তৃতীয় পেসার হিসেবে খেলানো হতে পারে তানজিম সাকিবকে। আবুধাবি থেকে বিস্তারিত জানাচ্ছেন সাব্বির মিথুন। আরও একটা এশিয়া কাপ টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে বাংলাদেশ, যে টুর্নামেন্টে বাংলাদেশ 3 বার ফাইনালে উঠেও শিরোপাটা ঠিক হাত দিয়ে ধরতে পারেনি। সেই টুর্নামেন্টে আরও একবার বাংলাদেশ শুরু করতে যাচ্ছে জয়ের লক্ষ্যে, এবং তাদের সেই ইতিহাস পাল্টানোর মঞ্চে প্রথম প্রতিপক্ষ যখন কিছুটা দুর্বল, তখনও আসলে সহজভাবে নেওয়ার সুযোগ নেই বাংলাদেশের সামনে। কারণ তারা যে গ্রুপে পড়েছে, সেই গ্রুপে প্রতিটা জয়ের ব্যবধান বড় পার্থক্য তৈরি করে দিতে পারে সুপার 4-এ ওঠার ক্ষেত্রে। সেক্ষেত্রে লিটন কুমার দাসরা এই হংকং এর বিপক্ষেও পূর্ণ শক্তির একাদশ সাজাবে, এবং সেই পূর্ণ শক্তির স্কোয়াড সাজাতে গিয়ে বাংলাদেশ দলে অবশ্যই পরিবর্তন আসবে। কারণ নেদারল্যান্ডসের বিপক্ষে টিম ম্যানেজমেন্ট যে পরীক্ষা নিরীক্ষা করেছিল, সেই পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই এবারের এই এশিয়া কাপের মঞ্চে, এবং সেখানে বাংলাদেশ দলে অন্তত 2টি পরিবর্তন আসতে পারে। যেমনটা ধারণা করা হচ্ছে, এই ম্যাচে সাইফ হাসান ড্রপ হবে এবং তার জায়গায় অভিজ্ঞ যে তাওহিদ হৃদয় রয়েছে, সে ছন্দে না থাকলেও বাংলাদেশ দল তার উপরে আরো একটাবার বিশ্বাস করতে যাচ্ছে, এবং তারা চাচ্ছে যে হংকং এর বিপক্ষে নিজের ব্যাট ফেসটা ঘুরে দাঁড়িয়ে আবারও পুরনো ছন্দে ফেরার চেষ্টা করবে মিডল অর্ডার ব্যাটার। সেই সাথে আরও একটা পরিবর্তন আসবে অবধারিতভাবেই। নাসুম আহমেদের জায়গায় খেলবেন রিশাদ হোসেন, কারণ এই ধরনের ক্রুশিয়াল ম্যাচে যখন একটা লেগ স্পিনার আপনার স্কোয়াডে থাকে, সেই বোলারকে অবশ্যই আপনি ব্যবহার করতে চাবেন ব্যাটিং অ্যাবিলিটির কথা মাথায় রেখে, এবং যেভাবে সে ট্রাম্প কার্ডে পরিণত হতে পারে, সেক্ষেত্রে তাকে নিয়েই আসলে হংকং এর বিপক্ষে নিজেদের একাদশটা সাজাতে। ধারণা করা হচ্ছে হংকং এর বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ 3 পেসার নিয়ে নামবে। সেক্ষেত্রে তাসকিন মোস্তাফিজ তো অবধারিতভাবেই থাকবে, এবং থার্ড পেসার হিসেবে তানজিম সাকিবকে দেখা যেতে পারে। টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে যেভাবে পরামর্শ করেছে, তাতে এটা বলাই যায় থার্ড পেসার হিসেবে শরীফুল নয়, তানজিম সাকিবই উঠতে যাচ্ছেন বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশে। তবে বাংলাদেশ দলের একটা বড় মাথা ব্যথার কারণ হতে পারে নিজেদের মিডল অর্ডার। সম্প্রতি টপ অর্ডার বেশ ভালো রান করলেও মিডল অর্ডার সেভাবে রানের দেখা পায়নি। দলের যখন প্রয়োজন হবে মিডল অর্ডারে, তখন তারা যেন দলকে বিপদ থেকে উদ্ধার করে। বাংলাদেশ দলের একটা 5th বোলিং অপশন লাগবে। সেক্ষেত্রে শামীম পাটোয়ারি যেহেতু নেদারল্যান্ডস সিরিজে অসুস্থ ছিলেন, সে সুস্থ হওয়ার কারণে তাকে আবারও টিম ম্যানেজমেন্ট সেই দলের একাদশে বিবেচনা করবে। শামীম পাটোয়ারি, জাকির আলী কিংবা তাওহিদ হৃদয়রা যদি রান করে, তাহলে হয়তো মিডল অর্ডারের যে চিন্তাটা, সেই চিন্তাটা বাংলাদেশ দলের থাকবে না।
2023 এশিয়া কাপের আগে যত নাটকীয়তা, সেই সব নাটকীয়তা পেছনে ফেলে 2025 এশিয়া কাপে বাংলাদেশ খেলতে চায় একটা দল হিসেবে। এই দলে সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব নেই মাঠের বাইরের বিভিন্ন ধরনের আলোচনা। কে কতটুকু দল হিসেবে পারফরমেন্স করবে সেটাই আসলে নির্ধারণ করবে বাংলাদেশ দলের এশিয়া কাপের ভাগ্য। জায়েদ ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এশিয়া কাপে বাংলাদেশ দল নিয়ে ইতিবাচক প্রত্যাশা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। টি-20 ফরম্যাট হওয়ায় লিটনের দলের ফাইনালে যাওয়ার সম্ভাবনা দেখছেন তিনি। তবে ভালো করতে হলে রানিং বিটুইন দ্য উইকেট আর ফিল্ডিংয়ে, পাশাপাশি আফগানিস্তান বধের কৌশলও বলে দিলেন বুলবুল। হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। নতুন আসরে নতুন স্বপ্ন টাইগারদের। মেগা ইভেন্টে টাইগারদের নিয়ে ইতিবাচক সম্ভাবনা দেখেন বিসিবি সভাপতিও। এশিয়া কাপ খেলার আগে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ খেলার আক্ষেপ থাকলেও ঘরের মাটিতে প্রস্তুতি নিয়ে আসার কথা শুনিয়ে গেছেন অধিনায়ক লিটন দাস। সঙ্গে আছে টানা 3 টি-20 সিরিজ জয়ের আত্মবিশ্বাস। এবার প্রস্তুতিতেও ছিল ভিন্নতা। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড কাজ করেছেন মাসখানেক। ক্রিকেটারদের শিখিয়েছেন বড় শট খেলার কৌশল। তাই দল নিয়ে আশাবাদী বোর্ড। তবে ভালো করতে হলে কি করতে হবে সেই পরামর্শও দিলেন আমিনুল ইসলাম। আমি তো অবশ্যই প্রত্যাশা করছি আমাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। আর এটা এমন একটা ফরম্যাট, এই ফরম্যাটে ভবিষ্যৎবাণী করা খুব কঠিন। বাট আমি খুব কনফিডেন্ট আমাদের এই দলটা নিয়ে। এখানে ডিফারেন্সটা গড়ে দেবে একটা, সেটা হচ্ছে রানিং বিটুইন দ্য উইকেটস অ্যান্ড ফিল্ডিং। এই ফরম্যাটের খেলায় কিন্তু একই রকম ব্যাটিং একই রকম বোলিং সকলেই করে, কিন্তু রানিং বিটুইন দ্য উইকেটে যদি এক্সট্রা 15টা রান করতে পারি আমরা, বা ফিল্ডিংয়ে যদি আমরা আরও 10টা রান সেভ করে দিতে পারি, এই 25টা রান হবে ডিসাইডিং ফ্যাক্টর ফর দিস টাইপ অফ ফরম্যাট। দায়িত্ব নেয়ার পর একের পর এক পরিকল্পনা করে যাচ্ছেন বুলবুল। কাঠামো উন্নয়নে দীর্ঘ সময় কাজ করেছেন আফগানিস্তান ক্রিকেটে, যার সুফল পাচ্ছে এশিয়ার দেশটি। বর্তমান সময়ে দারুণ পাল্লা দিচ্ছে বড় দলগুলোর সঙ্গে। এই দলটা আছে এশিয়া কাপে টাইগারদের গ্রুপে। তাদের বিপক্ষে জয় পেতে কি করতে হবে বাংলাদেশকে, সেই পরামর্শও দিলেন বুলবুল। ওদের কিন্তু ভেন্যু হচ্ছে ইউএই, কিছুদিন আবুধাবি ছিল, এখন শারজা। তাদের হোম অ্যাডভান্টেজটা হয়তো পেতে পারে। তারপরেও আমাদের খেলোয়াড় যে স্কিল সেট আছে, আই এম শিওর দ্যাট তারা তাদের সর্বোচ্চটা দিলে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। যদিও আবুধাবিতে অনুশীলনে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে ক্রিকেটারদের, কারণ প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা হয়েছে তাসকিন, তানজিদ তামিম, তানজিম সাকিব, শরীফুলদের। প্রতিপক্ষের সঙ্গে কন্ডিশনও বড় পরীক্ষা নিতে যাচ্ছে টাইগারদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। টি-20 ক্রিকেটের আগের চেয়ে ভালো খেলছে বাংলাদেশ দল। দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন নিজেদের দিনে বদলা দিতে পারেন ম্যাচের ভাগ্য। অধিনায়ক হিসেবে লিটনও দিন দিন নিজেকে পরিণত করছেন। তাই এশিয়া কাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। টুর্নামেন্টের গ্রুপ অফ ডেথ থেকে সুপার 4-এ কোয়ালিফাই করবে টাইগার্স, প্রত্যাশা তার। তবে সুপার 4-এ যেতে না পারলেও বাংলাদেশ দল খারাপ না বলেও মন্তব্য করেছেন তামিম। এশিয়া কাপ আসছে কয়েকদিন পর, কি এক্সপেক্ট করছেন? বাংলাদেশ ব্যাক টু ব্যাক দুটো হোম সিরিজ জিতেছে, যদিও উইকেট অপোনেন্ট এসব নিয়ে অনেক কথা রয়েছে। তারপর 3টা সিরিজ জয়ের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ দল গেছে এশিয়া কাপ খেলতে। কি এক্সপেক্ট করছেন আপনি এই এশিয়া কাপে? আমার কাছে মনে হয় টি-20 বাংলাদেশ অ্যাকচুয়ালি লাস্ট 3-4টা সিরিজ ধরে খুব ভালো খেলছে। তাদের খুব ভালো দুটো ওপেনার আছে। আমি খুব আশা করি যে তারা নিজস্ব পোটেনশিয়ালটা বুঝতে পারো, কারণ তাদের মধ্যে এত অ্যাবিলিটি দুইজনের মধ্যেই, তারা ক্যান ডু ওয়ান্ডার্স ফর বাংলাদেশ ক্রিকেট, স্পেশালি এই ফরম্যাটে। সো যেহেতু একটা কনফিডেন্স তাদের সাথে আছে, তাদের সাথে উইনিং আছে, ড্রেসিং রুম লুকস হ্যাপি, লিটন ইজ লিডিং দ্য সাইড ওয়েল। তো আমার কাছে মনে হয় দে শুড বি ভেরি কনফিডেন্ট। পাকিস্তানকে সিরিজ আমরা হেরেছি, আফগানিস্তানের সাথে আমাদের সবসময় একটা কন্টেস্ট হয়। বাংলাদেশ শুড বি ভেরি কনফিডেন্ট। আর যে ধরনের ক্রিকেট তারা খেলছে, এ ধরনের যদি ক্রিকেট এভাবে করে কন্টিনিউ করতে পারে, আই এম ভেরি কনফিডেন্ট। আপনি বলছেন ভালো করবে, ভালোটা আপনার চোখে কি হলে? আমার কাছে মনে হয় যে গ্রুপে বাংলাদেশ আছে, দ্যাটস আ গ্রুপ অফ ডেথ। এটা অস্বীকার করে কোনো লাভ নেই। আফগানিস্তান ইন টি-20 ফরম্যাট ইজ আ ভেরি সিরিয়াস টিম, ভেরি ভেরি গুড টিম। শ্রীলঙ্কা ইজ অলসো আ ভেরি গুড টিম। এখান থেকে কেউ যদি স্লিপ করে যায়, দ্যাট ডাজন্ট মিন যে তারা লাস্ট 6-7 মাস 1 বছরে যা করেছে ওগুলো আপনি ভুলে যাবেন। হতেই পারে, একটা টুর্নামেন্টের মধ্যে এটা হইতে পারে। আইডিয়ালি আমি চাবো টপ 4-এ কোয়ালিফাই করুক,
ফাইনাল খেলুক। আমি তো অবশ্যই অ্যাজ আ ক্রিকেটার প্লাস ক্রিকেটার আমি একজন ফ্যানও, তো এই জিনিসটা তো আমি অবশ্যই চাবো আমার টিম এই জিনিসটা করুক, হ্যাঁ। বাট এই জিনিসটার সাথে মনে রাখতে হবে যে কোনো কারণে যদি প্রথম গ্রুপ থেকে ফেলও করে যায়, যে লাস্ট 3-4টা সিরিজে যে সাকসেস বাংলাদেশে, এটা ভুলার কোনো কারণ নেই, বা এটাও না মানার কোনো কারণ আছে যে বাংলাদেশ টি-20 ক্রিকেট এখন খুব বাজে খেলছে জাস্ট বিকজ আপনি কোয়ালিফাই করতে পারলেন না। বাট আমি বিশ্বাস করি, আমার মনে হয় যে বাংলাদেশ ওই গ্রুপ থেকে বের হয়ে আসবে। বের হয়ে আসার পর তারপরে নেক্সট যে পর্ব যে সুপার 4 যে পর্ব, দ্যাট উইল বি চ্যালেঞ্জিং বিকজ দিস অল টিমস আর সিরিয়াস টিমস। এগেইন এই 4টা টিমের যেটা আমরা চিন্তা করছি, আমরা তো আসলে জানি না যে কোন 4টা টিম হবে। এই 4টা টিম যেভাবে আমরা চিন্তা করছি, এই 4টা টিমকেও তো বাংলাদেশ কোনো না কোনো সময় কোনো না কোনো পর্যায়ে হারিয়েছে। সো আমার কাছে মনে হয় এভাবে করে চিন্তা করলে আমাদের নিজেদের কাছে খুব পজিটিভ মনে হয়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে এশিয়া কাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তবে এর জন্য ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টে এই ক্রিকেটারদের দায়িত্ব নিতে হবে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তানের বিপক্ষে অন্তত একটিতে জয় চান সাবেক এই অধিনায়ক। এদিকে দেশের ক্রিকেটে ফিক্সিং ইস্যুতে বিসিবিকে আরও কঠোর হওয়ার আহ্বান পাইলটের। স্বাদের সোনালী ট্রফি বেশ কয়েকবার কাছে গিয়েও যা ছুঁয়ে দেখা হয়নি বাংলাদেশের। এবার এশিয়া কাপের সেই আক্ষেপ ঘোচানোর মিশন নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছে টাইগাররা। এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ লড়বে হংকংয়ের বিপক্ষে, হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে। সুপার 4 নিশ্চিত করতে এই ম্যাচ দুটি নিয়ে হিসেব মিলাতে হবে বাংলাদেশকে। তাই সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মতে এই ম্যাচগুলোকে দিতে হবে সর্বোচ্চ গুরুত্ব, অন্তত একটিতে জয়ের আশা পাইলটের। গ্রুপে 4টা টিম, আপনি জানেন যে 3টা ম্যাচ খেলতে হবে, এবং এইখানে আমার কাছে মনে হয় যে হংকং তো আছে, সাথে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান, দুটো ম্যাচের মধ্যে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে একটা ম্যাচ জেতাটা খুব ইম্পর্টেন্ট। দুটো ম্যাচ জিততে পারলে খুবই ভালো হয়। বাট সব কিছু মিলে আমি মনে হয় যে বাংলাদেশ টিম ভালো শেপ আছে। আমি আশা করি যে পার্টিকুলার ওই ডেতে যেন বাংলাদেশ টিম ভালো খেলে। এবারের এশিয়া কাপে স্বপ্ন দেখাচ্ছে টাইগারদের বোলিং ইউনিট। পেস ইউনিটে দারুণ ফর্মে আছেন তাসকিন মোস্তাফিজরা। তবে ম্যাচের দায়িত্ব নিতে হবে লিটন, তামিম, ইমনদেরও। তাই এশিয়া কাপে সর্বোচ্চ ফলাফলের জন্য 3 ডিপার্টমেন্টকেই পারফর্ম করার পরামর্শ সাবেক অধিনায়কের। বুমরার মতো বোলার নাই আমাদের, আপনি যদি রাশিদ খানের মতো বলার নাই, কিন্তু আমার কাছে মনে হয় যে ভালো খেলতে হলে, জিততে হলে 3টা ডিপার্টমেন্টকে সুন্দর কন্ট্রিবিউট করতে হবে। অন্যান্য টিমের সাথে আমাদের কাগজে কলমে যে ডিফারেন্সটা আছে, ধরেন ইন্ডিয়ার সাথে একটা ভালো ডিফারেন্স আছে, পাকিস্তানের সাথে একটু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা আমার কাছে মনে হয় যে যদি আপনি প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি ভালো পারফর্ম করে, এই ডিফারেন্স হয়তো বাংলাদেশে হয়তো উপর দিকে চলে যাবে। এদিকে এনসিএল টি-20কে প্রশ্নবিদ্ধ করছে বিপিএল ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটাররা। এনসিএল এর লোগো উন্মোচন অনুষ্ঠানে বরিশালের প্রতিনিধি হিসেবে ছিলেন সোহাগ গাজী। প্রাথমিক তদন্ত রিপোর্টে যে ক্রিকেটার আছেন রেড ফ্ল্যাগে, তাদেরকেই এনসিএল এ সুযোগ করে দিচ্ছে বিসিবি, যার বিরোধিতা করেছেন খালেদ মাসুদ। ফিক্সিং ইস্যুতে আরও কঠোর না হলে নেতিবাচক প্রভাবের শঙ্কা দেখছেন তিনি। প্লেয়াররা হয়তো ফাইন্যান্সিয়ালি যে অতটা বেনিফিটেড হয় না, ফলে এখানে করাপশন করার প্রবণতা একটু বেশি হবে। তো এই জন্য অ্যান্টি করাপশন ইউনিটটাকে আপনি কঠিনভাবে থাকতে হবে, এবং তার পরবর্তীতে ধরেন যারা এই বেআইনি কাজগুলো করবে তাদেরকে যেন কঠিন আইনের মধ্যে নিয়ে আসা, যেন ভবিষ্যতে যেন ইয়াং জেনারেশন যেন খারাপ পথে না যায়। দেশের ক্রিকেট উন্নয়নে বিসিবিকে আরও সতর্ক থাকার আহ্বান পাইলটের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেট এডুকেশনের অংশ হিসেবে এবার জাতীয় দলের ক্রিকেটারদের লেভেল 2 কোচিং কোর্স করাতে চান বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। এর ফলে কোনো কোচের জন্য অপেক্ষা না করে নিজেদের সমস্যা তারা নিজেরাই সমাধান করতে পারবেন বলে বিশ্বাস তার। এদিকে বিসিবির বিশেষায়িত ব্যাটিং কোচিং কোর্সে যোগ দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ সহ ঘরোয়া ক্রিকেটে খেলা আরও বেশ কয়েকজন জাতীয় ক্রিকেটার, যা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন প্রেসিডেন্ট। আশা, আগামীতে নারী ক্রিকেটারদেরও পাওয়া যাবে কোচিং কোর্সগুলোতে। We need to be patient, get the systems, the structures, the coaching right, and he's the man. পেশেন্স রাখি আমরা ওয়েট ফর দ্য লুজ বলের জন্য ওয়েট করব আর ভালো বলটা ছেড়ে দেবো। একটা দেশের ক্রিকেট কাঠামো বদলে ফেলতে চান, অ্যাশলে রসের কথাগুলো মেনে চললেই হবে। খুব কঠিন কিছু কিন্তু নয়। ধৈর্য, সিস্টেম, স্ট্রাকচার
এবং ভালো কোচিং পদ্ধতি। এসবের সম্মিলনে চাইলেই বদলে ফেলা যায় ক্রিকেটকে। আমিনুল ইসলাম বুলবুল দেশের ক্রিকেটে ফিরে আসার পর থেকেই জোর দিয়েছেন সিস্টেম এবং স্ট্রাকচারগুলোকে বদলে ফেলার। এবার সে ধারাবাহিকতায় শুরু হয়েছে দেশীয় কোচদের জন্য উন্নত প্রশিক্ষণ কোর্স, যাতে আইসিসির সার্টিফাইড প্রশিক্ষক হিসেবে আছেন বুলবুল নিজেই, আর তার সঙ্গে 2 বিশ্বখ্যাত কোচিং ইনস্ট্রাক্টর অ্যাশলে রস এবং ইয়ান র্যানশো। বিসিবির আয়োজিত এই কোর্সে এবার চমক মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি ছাড়াও আছেন মোহাম্মদ আশরাফুল, নাজিমুদ্দিন, মার্শাল আইয়ুব, জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, মিজানুর রহমান বাবুল, শামসুর রহমান শুভ, তুষার ইমরান, সোহেল ইসলাম এবং শাহরিয়ার নাফিসের মতো প্রথিতযশা কোচ এবং ক্রিকেটাররা। বুলবুলের আশা, তাদের হাত ধরেই শুরু হবে ক্রিকেটের পরিবর্তন। রিয়াদ, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, রাজিন সালে, এরা সবাই প্রথিতযশা সাকসেসফুল টেস্ট ক্রিকেটার্স, এবং তাদের যেই একটা ছোট্ট হিসাব দেই, যদি তারা ইন্টারন্যাশনাল লেভেল এখানে খেলে আর কোচিং যদি জিরো থাকে তাহলে তো কোচ করতে পারবে না। বাট তারা যখন অনেক উঁচু মানের কোচিং কোর্স গ্রহণ করবে এবং তাদের প্লেয়িং এক্সপিরিয়েন্স যখন একসাথে করবে, ওই মিক্সটা পৃথিবীতে খুব রেয়ার। তো তাদের রেয়ার টাইপ যারা এখানে এসছে, তারা শুধু খেলা না, তারা বিশ্বমানের কোচ হওয়ার জন্য প্রথম পদক্ষেপ আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য ওয়ান। ক্রিকেটার থেকে কোচ হওয়া নতুন কোনো ট্রেন্ড নয়। ইদানিং তো মাঠের খেলা থেকে অবসর নেয়ার আগেই কোচিং কোর্স শেষ করে ফেলেন অনেকে, যার উদাহরণ বিশ্ব ক্রিকেটে ভুরি ভুরি। বাংলাদেশেও আছেন কয়েকজন। বিষয়টিকে এবার আরও বেশি কার্যকর করতে চান আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় দলের ক্রিকেটারদের লেভেল 2 কোর্স করা বাধ্যতামূলক করতে চাচ্ছেন বিসিবি বস। আমাদের জাতীয় দলের ক্রিকেটার যারা আছে, আমরা তাদের সবাইকে আমরা লেভেল 2 কোচ বানাবো, এই জন্য যে আমাদের তাদেরকে কোচের জন্য অপেক্ষা করতে হবে না, তারা নিজেরাই তাদের ছোট ছোট প্রবলেমগুলো সলভ করতে পারবে। এবারের কর্মশালায় ছিল না নারী ক্রিকেটারদের অংশগ্রহণ। বিষয়টিতে অবশ্য হতাশ নন বুলবুল। তার আশা, আগামীতে নারীদেরও দেখা যাবে এই প্যানেলে। নারী ক্রিকেট কোচদের জন্য আমরা কিছু তাদের অংশগ্রহণ করার জন্য কিছু শিথিল রাখবো তাদের ব্যবস্থাটা, কেননা হয়তো এখন যে পুরুষ কোচের কোয়ালিফিকেশন আছে তাদের সাথে নেই। বিশেষায়িত এই ব্যাটিং কোচিং কোর্স চলবে শুক্রবার পর্যন্ত। 15 সেপ্টেম্বর থেকে শুরু হবে লেভেল 3 কোচিং কোর্স। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। নেপাল আটকে পড়া বাংলাদেশ ফুটবল দলকে যত দ্রুত সম্ভব নিরাপদে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যার জন্য আনফা ও নেপালে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে বাফুফে। সে সঙ্গে বিমান বাংলাদেশ ও সেনাবাহিনীর সহায়তা নেয়ার কথা জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। এদিকে নেপালের এই ঘটনা থেকে শিক্ষা নেবে বাফুফে। ভবিষ্যতে অ্যাওয়ে ম্যাচ খেলতে ফুটবলারদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেবে ফেডারেশন। নেপালের টিম হোটেলে বন্দি সময় পার করছে বাংলাদেশ ফুটবল দল। তবে সব ঠিকঠাক থাকলে এখন দেশে থাকার কথা ছিল জামাল ভুঁইয়াদের, কিন্তু নেপালের সরকার বিরোধী আন্দোলনের কারণে ফেরা হয়নি দেশে। হিমালয়ের দেশটিতে অনিশ্চয়তা আর উৎকণ্ঠার মাঝে দিন পার করছে লাল সবুজরা। নেপালের পরিস্থিতি ভয়াবহ হওয়ায় নির্ধারিত সময়ের আগে দেশে ফিরতে চেয়েছিল বাংলাদেশ দল, তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় দেশটির ত্রিভুবন বিমানবন্দর। যদিও পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় খুলে দেওয়া হয়েছে বিমানবন্দরটি। আনফা ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে জামাল ভুঁইয়াদের নিরাপদে দ্রুতই দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে বাফুফে। এখন পর্যন্ত আমি বলতে চাই আমাদের টিম নিরাপদে রয়েছে। বর্তমানে আমরা টিমকে বাংলাদেশে ব্যাক করানোর জন্য কাজ করছি। এখানে বাংলাদেশ বিমান প্লাস হচ্ছিল আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা আমার আর্মির মাধ্যমে আমরা কিভাবে দলকে ফিরিয়ে আনা যায়, দুভাবেই কাজ করছি। যেটা আগে সম্ভব হবে, আপনারা নিশ্চয়ই জানেন যে এয়ার স্পেস ওপেন হয়েছে। আমরা চাচ্ছি যেন অতি দ্রুত আমরা তাদের দেশে ফিরিয়ে আনতে পারি। নেপালের বন্দি সময়টা টিম হোটেলে জিম সেশন ও ফিটনেস ট্রেনিংয়ের মাধ্যমে পার করছে বাংলাদেশ ফুটবল দল। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় স্বস্তি ফিরেছে জাতীয় দলের ক্যাম্পে। গতকাল যে একটা সিচুয়েশন ছিল নেপালে, বাট বর্তমানে আজকে খুবই শান্ত, কোনো ঝামেলা বা ওরকম, কারণ যেহেতু আর্মি এখন সবকিছু দেখতেছে, তো আমাদের বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো। নেপালে ফুটবল দলের সঙ্গে ঘটে যাওয়া দুঃসহ এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ভবিষ্যতে কোনো অ্যাওয়ে ম্যাচ খেলতে গেলে পুরো দলের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিবে বাফুফে। যে ঘটনা ঘটেছে আসলে তাৎক্ষণিকভাবে আসলে আমাদের ব্যবস্থা, যেটা নিরাপত্তা ব্যবস্থা করতে হয়েছে, তা ভবিষ্যতে আসলে আমরা যাওয়ার আগে আসলে আমরা চেষ্টা করব আরও কীভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায়, সকল দিকে আমরা আসলে খেয়াল রাখবো। নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। 6 সেপ্টেম্বর একটি ম্যাচ খেললেও নেপালের সরকার বিরোধী আন্দোলনের কারণে বাতিল হয় বাকি ম্যাচটি।
ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপের টিকিট বিক্রি কার্যক্রম শুরু করলো ফিফা। প্রথম ধাপে ভক্তরা টিকিট বুকিং দিতে পারবেন 19 সেপ্টেম্বর পর্যন্ত। শুধুমাত্র ভিসা কার্ডধারীরা সংগ্রহ করতে পারবেন প্রথম ধাপে টিকিট। বুকিং নিশ্চিত হওয়ার পর যা সংগ্রহ করা যাবে 29 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবরের মধ্যে। বিশ্বকাপ সামনে রেখে এবার 3 ধাপে টিকিট বিক্রি করবে ফিফা। অপেক্ষার পালা ফুরালো। আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের টিকিট বিক্রি কার্যক্রম শুরু করলো ফিফা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সকাল 11টা থেকে ওপেন করা হয় ফিফার ওয়েবসাইট। তবে সবার জন্য উন্মুক্ত নয় এই প্ল্যাটফর্ম। শুধুমাত্র ভিসা কার্ডধারীরা পাবেন প্রথম ধাপের এই টিকিট সংগ্রহের সুযোগ। 10 সেপ্টেম্বর থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে বুক করা যাবে টিকিট। একজন একটি নির্দিষ্ট ম্যাচের জন্য বুকিং দিতে পারবেন 4টি টিকিট। পুরো টুর্নামেন্টের জন্য একজন সর্বোচ্চ 40টি টিকিট সংগ্রহ করতে পারবেন। প্রথম ধাপে যাদের বুকিং কনফার্ম হবে তারা 29 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবরের মাঝে সংগ্রহ করতে পারবেন ম্যাচ টিকিট। আগামী 27 অক্টোবর থেকে দ্বিতীয় ধাপের টিকিট বিক্রির কার্যক্রম শুরু করবে ফিফা, যা চলবে 31 অক্টোবর পর্যন্ত। সেকেন্ড ফেজে যারা বুকিং কনফার্ম করতে পারবেন তাদের টিকিট সংগ্রহের টাইম স্লট মার্চ নভেম্বর থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। আর তৃতীয় ও শেষ ধাপের টিকিট ফিফা বিক্রি করবে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের পর। আগামী 5 ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। বিশ্বকাপের টিকিট নিয়ে এবার অদ্ভুত নিয়ম বেঁধে দিয়েছে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। গ্রুপ পর্বের ম্যাচ টিকিটের সর্বনিম্ন মূল্য $60 বলা হলেও চাহিদা বাড়লে মূল্য বৃদ্ধি পাবে রেশিও অনুযায়ী। আর ফাইনাল ম্যাচ টিকিটের প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে $6,730 বাংলা মুদ্রায়, যা প্রায় 8.5 লাখ টাকার কাছাকাছি। কাতার বিশ্বকাপের তুলনায় টিকিটের মূল্য ব্যাপক হারে বাড়িয়েছে ফিফা। 2022-এ ম্যাচ টিকিটের মূল্য ছিল $69 থেকে $1,607 মাঝামাঝি। সেখানে এবার তা এখনই স্পর্শ করেছে প্রায় $7,000। এর আগে 1994 বিশ্বকাপের আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। তখন টিকিটের মূল্য নাগালের মধ্যেই রেখেছিল আয়োজক দেশটি। আগামী 11 জুন থেকে শুরু হয়ে বিশ্বকাপ চলবে 19 জুলাই পর্যন্ত। এর আগে 32 দেশ নিয়ে আয়োজিত হলেও এবারই প্রথম 48 দেশ অংশ নেবে গ্রেটেস্ট শো অন আর্থে, যার ফলে ম্যাচ সংখ্যাও বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে সর্বমোট 110। মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি যৌথভাবে এই বিশ্বকাপের আয়োজক কানাডা এবং মেক্সিকো। এস এম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 33 বছর পর জাকসু নির্বাচন। আজ ভোট উৎসবের অপেক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রস্তুত 21 কেন্দ্র, নিরাপত্তায় মাঠে র্যাব, পুলিশ, আনসার। জাকসু নির্বাচনে বিজয় জুলাই প্রজন্মের, বললেন নতুন ভিপি সাদিক কায়েম। শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় জিএস ফরহাদের। অনেক ব্যাপারই এক জায়গায় হয়ে যেটা নির্ধারণ করবে সেটাই আমাদের ফিক্স রেট হবে। কত বিক্রি হলো বা না হলো এটা আমরা কিছু জানি না। ভোক্তার কেনা দামের অর্ধেকও পান না কৃষক। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে হচ্ছেন বঞ্চিত। সরাসরি আড়তে বিক্রির আলাদা কাঠামো তৈরির পরামর্শ। সেন্ট মার্টিনে বঙ্গোপসাগর থেকে 5 ট্রলার সহ আরও 30 বাংলাদেশি জেলেকে নিয়ে গেল আরাকান আর্মি। এখনও হদিস মেলেনি 1 মাসে অস্ত্রের মুখে তুলে নেয় 81 জনের। এবং নেপালে সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের বৈঠক। সাবেক প্রধান বিচারপতিকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে চায় আন্দোলনকারীরা। সংঘাত থামলেও থমথমে গোটা দেশ। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।